কলম নোট করে পড়লে, কারণ যেরকম টেকনিক শেখাবো বাপের জন্মে দেখো নি, হ্যাঁ, আর ওরকম টেকনিক দিয়ে সবগুলো পারবি। তো আমরা আগের দিন একটা নিয়ম আলোচনা করেছিলাম, ওটা ছিল কি আমাদের, তো কি বলবো, এটা ছিল আমাদের, আচ্ছা যাই হোক আমি একটু বলি যে আমরা আগের দিন বলেছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে মেইনলি মেইনলি ঠিক আছে 3 টাইপের, আর রিসেন্টলি একটা অ্যাড হয়েছে যে মোট 4টে টাইপের প্রশ্ন আছে। একটা ছিল কি আমাদের যে কি ওয়ার্ড কি সহ ছিল একটা, ঠিক আছে। 2 নাম্বারটা বলেছিলাম কি যে কি ওয়ার্ড ছাড়া, হ্যাঁ। 3 নাম্বার বলেছিলাম কি আমরা যে কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম কি ছাড়া। আর তারপর বলেছিলাম যে নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের যে অর্থ অনুযায়ী, ঠিক আছে। এই কয়টা আমরা নিয়ম বলেছিলাম। তো এরা যারা অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের তারা ভালো পারবে, আমরা এটা স্কিপ করে আমরা সবগুলো নিয়ম শেখার পরে এটা শিখবো, হ্যাঁ। তারপর দেখা বলেছিলাম যে কি যে কিওয়ার্ড ছাড়া কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি, ঠিক আছে। আর কোনো নিয়ম মানে না, এটা তো একবার ইজি, একবার বললেই পারবা। আজকে আমরা কিওয়ার্ড সহ নিয়মগুলো শিখবো, আজকে আমরা কিওয়ার্ড সহ নিয়মগুলো শিখবো, ঠিক আছে। যাদের দেখতে একটু কষ্ট হচ্ছে তারা ফোনটাকে এরকম ল্যান্ডস্কেপ মোডে নিতে পারো, কারণ আমি কমেন্ট করার সময় বলে দিব, তখন কমেন্ট করিও, হ্যাঁ। এখন কিন্তু কমেন্ট করার জন্য আমি কোনো সুযোগ দিব না, ঠিক আছে। তো যাই হোক আমরা পড়াতে ঢুকবো। তো আমরা কি শিখবো ভাইয়া, আজকে আমরা শিখবো কিওয়ার্ড সহ নিয়মগুলা। তো কিওয়ার্ড সহ নিয়ম আমরা আলোচনা করব। তো তার আগে তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, সবার কাছে একটা প্রশ্ন, আমি যদিও একদিন বলেছিলাম তা আবার বলছি, যে তোমরা ফ্রেজ আর ক্লজ, ঠিক আছে, CLAUSE, হ্যাঁ, এই দুটো জিনিস কে কে পড়েছো, বা কিংবা এই দুটো জিনিসের সাথে তোমরা কে কে পরিচিত, আমাকে একটু বলো। যে ভাই আমি পরিচিত, আগে বলো যে এই জিনিসের সাথে তোমরা কে কে পরিচিত, আগে এটা বলো, বলো বলো। নিপুণ, বিগ ফ্যান, ওয়ালাইকুম আসসালাম নিপুণ। বলো 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 যে এই দুটো জিনিসের সাথে কে কে পরিচিত, বলো বলো, তাড়াতাড়ি উত্তর দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো ভাই কমার্সে, হ্যাঁ কমার্সের সাবজেক্ট পড়াবো অবশ্যই, আমি কমার্স সাবজেক্ট পড়াবো, ঠিক আছে। আমার 4 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষা শেষ হোক আমি পড়াবো। কমার্সের সাবজেক্ট পড়েই বেশি মজা পাবো আমি, ঠিক আছে। দেখো 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 একটু বলো যে ফ্রেজ আর ক্লজ কে কে পরিচিত, আমাকে আগে এটা বলো। যে আরে ভাই একদিন হলেও দেখেছিস বল, একদিন হলেও দেখেছিস এরকমটা বল, হ্যাঁ। নাম তো শুনেছিস নাকি, আরে মুন্না তুই তো পারবি, মুন্না তুই তো পারবি, তুই না পারলে কি পারে বল, তুই তো জানার কথা, ঠিক আছে। নিহারিকা আমি, সাবাস। আচ্ছা যারা জানো না তাদের জন্য সুখবর, যারা জানো তাদের জন্য সুখবর, হ্যাঁ আমরা কিন্তু টেস্ট করব। দেখো 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 দেখো। তো যাই হোক আমরা, আচ্ছা এখানে দেখছি যে কে কে জানে, মুন্না জানে, আর কে জানে, নিহারিকা তুমি জানো। আচ্ছা আর কি আছে, আর কেউ জানো? আচ্ছা ভাইয়া আমি তোমাকে একজন স্টুডেন্ট দিচ্ছি, আমাকে কিছু দাও তো। কে রে, তুই তো নাম বললি না যে কোন স্টুডেন্ট, ঠিক আছে। দেখো ভাই আমাদের পরীক্ষার আগে, হ্যাঁ অবশ্যই 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 তোদের পরীক্ষা আগে, হ্যাঁ। কমার্সের সাবজেক্ট নিবো, ঠিক আছে, টেনশন করার দরকারই নাই, একদিন ক্লাস করলেই বুঝতে পারবি, হ্যাঁ। তো যাই হোক যারা জানো জানো না সবার জন্য সুখবর, যারা জানো তারা প্রশ্নের উত্তর করবা, আর যারা জানো না তারা চুপচাপ শিখবা, ঠিক আছে। তো আমরা আজকে স্লাইডে যাব, আমরা স্লাইডে যাব, ঠিক আছে। তো আমরা এটা ক্লিন করে ফেলি, আমরা স্লাইডে যাব। তো বিষয় হচ্ছে যে সবাই খাতা কলম নিয়ে রেডি হও, ঠিক আছে, কারণ আমরা নতুন কিছু শিখবো, হ্যাঁ। তো দেখো যে আমরা স্লাইডে যাব, স্লাইডে যাব, স্লাইডে যাব। তো আমাদের স্লাইডে সম্ভবত কোন জায়গাতে, এতো এখানে ছিল, দেখো, আচ্ছা এই জায়গাতেই ছিল, আচ্ছা দেখো। তো আমরা দেখো একবারে রেডি, হ্যাঁ। দেখো এখানে আমি বলেছি যে ফ্রেজ কি, ঠিক আছে, ক্লজ কি, এই দুটার সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞা, হ্যাঁ। ফ্রেজ কি ক্লজ কি, এই দুটার সংজ্ঞা তোমাকে আগে, ঠিক আছে, জানতে হবে, হ্যাঁ। দেখো এই দুটার সংজ্ঞা তোমাকে আগে জানতে হবে। তো বিষয় হয়েছে যে ফ্রেজ কি ক্লজ কি, যারা প্রথম দিনের ক্লাসটাও করেছো তাদের না হলেও একটু আইডিয়া আছে যে ফ্রেজ জিনিসটা কি কিংবা ক্লজ জিনিসটা কি। তারপর আমি একটু বলি, ঠিক আছে। দেখো আমি 2 ভাবে শেখাবো, একটা হচ্ছে 1 লাফে উত্তর করা, আর একটা হচ্ছে কনসেপ্ট বুঝে উত্তর করা, ঠিক আছে। 1 লাফে উত্তর করা বলে সবাই বললো যে ভাইয়া কনসেপ্ট বোঝানোর দরকার নেই, আগে ওটাই শিখান। তো আগে কনসেপ্টটা আমরা বুঝি, তারপর আমরা শর্টকাট শিখবো, ঠিক আছে। শর্টকাট শিখাবো, কিন্তু শর্টকাট শিখবো বলে যে মেইন জিনিস শিখবো না এমনটা না, শর্টকাট মেইন থিং দুটোই শিখবো, হ্যাঁ। দেখো তো বিষয় হয়েছে যে ফ্রেজ জিনিসটা কি আগে আমরা একটু বলি, আর ক্লজ জিনিসটা কি আমরা আগে একটু বলি, ঠিক আছে। দেখো ফ্রেজের বাংলা মানে হচ্ছে যে বাক্যাংশ, বাক্যাংশ। আর ক্লজের বাংলা বাংলা মানে হচ্ছে আমাদের খণ্ড বাক্য, ঠিক আছে, খণ্ড বাক্য। তো বিষয় হয়েছে যে খণ্ড জিনিসটা কি, আরে কথার কথা মনে কর এটা একটা লাঠি, আমি মাঝখান থেকে কাটিয়ে দিলাম, তাহলে কি এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড না? তাহলে খণ্ড বাক্য মানে কি, একটা মনে কর যে সেন্টেন্স, একে আমি কি মাঝখান দিয়ে আলাদা করে দিলাম, তাহলে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এরকম বিষয়, তাই না? কনসেপ্ট তো সিম্পল। তো বিষয় হয়েছে যে কি বললাম যে ক্লজ এর বাংলা মানে হয়েছে যে খণ্ড বাক্য, ফ্রেজের বাংলা মানে হয়েছে বাক্যাংশ, ঠিক আছে।
তো বিষয় হয়েছে যে সেন্টেন্স আর ক্লজ প্রায় সিমিলার টাইপেরই কনসেপ্ট, খালি ক্লজ বলতে বাক্যের একটা নির্দিষ্ট অংশকে বোঝায়, ঠিক আছে। দেখো, তো বিষয় হচ্ছে যে ফ্রেজ কি যদি আমরা বলি তাহলে কাউকে বলতে পারি যে এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। দেখো, আমি যদি আরো বাংলা ভাষায় শুদ্ধ ভাবে বলি তাহলে জিনিসটা হবে এরকম যে একাধিক শব্দ, ঠিক আছে। কি বললাম? যে একাধিক শব্দ। দেখো, ফ্রেজের সংজ্ঞা শোনো, কি বললাম? যে একাধিক শব্দ বা শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসার পরে, যদি পাশাপাশি বসার পরে সবাই মিলে একটা নির্দিষ্ট অর্থ দেয়, সেটা হবে কি? ফ্রেজ। কি বললাম? এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসার পরে একই ধরনের অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে বলবো কি আমরা? ফ্রেজ, ঠিক আছে। সেটাকে কি বলবো আমরা? ফ্রেজ। দেখো, মাথায় দাও, ঠিক আছে। ব্রো, হাউ লং দ্য ক্লাস উইল বি? তোমার কয় মিনিট ক্লাস দরকার? তোমাকে তো আমি ধরে রাখিনি, তাই না? যাদের মনে হয় অচেনা পাখি আল্লাহ ও অন্ধকার কেন লাগছে, আগের দিনের ক্লাস তুই দেখে আয়, তাহলে বুঝতে পারবি, ঠিক আছে। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, হ্যাঁ। তো আগের দিনের ক্লাস দেখলে বুঝতে পারবি যে অন্ধকার নাকি আলো কৃত, হ্যাঁ, খেয়াল কর। আচ্ছা, তো ভালো করে খেয়াল কর, আমরা কি বললাম? যে এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসার পরে সবাই মিলে একই ধরনের অর্থ দেয় সেটাকে বলবো কি আমরা? ফ্রেজ। আর ক্লজ কি তাহলে? ওই তো বললাম না যে ফ্রেজের ক্ষেত্রে কি হবে? সবাই মিলে একটা অর্থই দিবে, আর ক্লজের ক্ষেত্রে কি দিবে না। আমরা ধীরে করে বলতে পারি যে এক বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসার পরে সবাই আলাদা আলাদা অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে কি? ক্লজ। দেখ, একবার কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। দেখো, তাহলে কি বললাম? যে এক বা একাধিক শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসার পরে সবাই মিলে একই অর্থ দেয়, সবাই মিলে একই অর্থ দেয় তাহলে সেটা হবে কি? ফ্রেজ। আর যদি আলাদা আলাদা অর্থ দেয় তাহলে হবে কি? ক্লজ। এখন আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে। দেখো, আমি এভাবে করে বললাম, এই ওয়ার্ডের সাথে তোমরা সবাই পরিচিত। আমি বললাম যে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। এর মানে কি বলতো? যে ফলাফল স্বরূপ না? ফলাফল স্বরূপ, তাই কিনা বলো? অ্যাজ এ রেজাল্ট মানে কি বললাম? যে ফলাফল স্বরূপ। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, তাই না? যে অ্যাজ এ রেজাল্ট এটা, অ্যাজ এ রেজাল্ট এটা, বিড়ি খাচ্ছি অ্যাজ এ রেজাল্ট এটা, তাই না? দেখ, খেয়াল কর, তো বিষয় হয়েছে যে কি বললাম? যে অ্যাজ এ রেজাল্ট এটা মানে হয়েছে তোমার ফলাফল স্বরূপ। অ্যাজ এ রেজাল্ট মানে কি বললাম? যে ফলাফল স্বরূপ, হ্যাঁ। তো এখন দেখো, একটু খেয়াল করো যে এই জায়গাতে একটু বুঝো, যাদের দেখতে অসুবিধা হচ্ছে একটু ল্যান্ডস্কেপ মোড করো, আমাদের মার্কারের নিপ অনেক চিকন, হ্যাঁ। দেখো, তো এখানে দেখো, এর বাংলা মানে কি হয়? এর বাংলা মানে কিন্তু যেন হয়, ঠিক আছে, যেমন হয়, আবার কারণও কিন্তু হয় এর বাংলা মানে, ঠিক আছে। এ মানে হয়েছে একটি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আর রেজাল্ট মানে তো ফলাফল। এখানে কি আমরা অ্যাজ এ রেজাল্ট মানে এটা বলছি যে কি বললাম? যে যেমন একটি একটি কারণ বা যেন একটি ফলাফল, এখানে বলছি কি যে আমরা যেন একটি ফলাফল বলছি না তো, কিংবা যেমন একটি ফলাফল বা কারণ একটি ফলাফল এমন তো বলছি না। এখানে আমরা সম্পূর্ণটার মানে কি বলছি? যে ফলাফল স্বরূপ। সম্পূর্ণটার মানে কি বলছি? ফলাফল স্বরূপ। তাহলে এখানে দেখো যে অ্যাজ এ রেজাল্ট সবাই মিলে কিন্তু একটা নির্দিষ্ট অর্থই দিয়েছে। সবাই মিলে কি হয়েছে? যে একটা নির্দিষ্ট অর্থই দিয়েছে। তাহলে আমরা কি বললাম? যে একাধিক শব্দগুচ্ছ যদি পাশাপাশি বসে, দেখ এখানে একাধিক শব্দ কি পাশাপাশি বসেছে না? বসার পর কি সবাই মিলে কি একই অর্থ দিয়েছে না? তাহলে এটা অবশ্যই কি হবে? একটা ফ্রেজ হবে। আমি সংক্ষেপে কি লিখলাম? ফ্রেজ, ঠিক আছে। এবার কথার কথা তোকে আমি বললাম যে আই ইট কি? রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। আই মানে কি? আমি, ঠিক আছে। এরা কি? খাই, আর এটা হচ্ছে কি? ভাত, ঠিক আছে। হ্যাঁ, আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই। এখানে দেখতো, এখানেও তো একাধিক শব্দ পাশাপাশি বসছে, বসেনি? কিন্তু এখানে খেয়াল কর, এখানে আয়ের একটা অর্থ, এখানে ইটের একটা অর্থ, ভাতের একটা মানে রাইসের কি একটা অর্থ, ঠিক আছে। এখানে দেখ তিনটা শব্দ তিন রকম অর্থ দিয়েছে। তাহলে এখানে এটা কি হবে? অবশ্যই এটা কি হবে? একটা ক্লজ হবে না? দেখো, অবশ্যই কি হবে? এটা একটা ক্লজ হবে, অবশ্যই এটা একটা ক্লজ হবে, ঠিক আছে। খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, মনোযোগ দাও। যখন আমরা মেন পড়াতে ঢুকবো, এটা কিন্তু বেসিক, যখন মেন পড়ায় ঢুকবো দেখবো যে তুমি অনেক মজা হবা, ঠিক আছে। যে আচ্ছা, এতক্ষণ ধরে যে ভাইয়া বক বক করলো এটা আসলে কাজে দিয়েছে। দেখো, তাহলে গেল, দেখো, আচ্ছা, দেখো দেখো হালকা একটু জুম করলে কি সমস্যা হবে? দেখো, হইলো? তো এই পর্যন্ত আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ। দেখো, তাহলে ফ্রেজ আর ক্লজ আমরা চিনতে পারলাম, ফ্রেজ আর ক্লজ আমরা চিনতে পারলাম, ঠিক আছে। এবার দেখো, আরো শর্টকাটে চিনিয়ে দিই। এটা তো গেল বিষয়, হ্যাঁ। এখন যদি তোমাকে আমি বলি যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ বলতো, তখন তোমরা এরকম দেখবা, আচ্ছা
তখন খাটনি করা লাগবে তোমাকে, আমরা একটু দেখি যে শর্টকাটে পারি কিনা। দেখো, তো এটাই গেল কি আমাদের মেইন বেসিক। এবার আমরা শর্টকাটে যাব। তো শর্টকাটে যাওয়ার আগে তোমাকে আমি আর একটা বিষয় শিখাই, সেটা হচ্ছে কি আমাদের শর্টকাট উপায়, যে ফ্রেজ আর ক্লজ। এখানে দেখো কি বলছে, যে ডিফারেন্স কি বিটুইন দেম, মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি। দেখো শর্টকাটে বুঝো, শর্টকাটে। দেখো এখানে বিষয় হচ্ছে যে ক্লজে সাবজেক্ট আর কি ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, আর এখানে কি থাকবে না। খেয়াল করো কি বললাম, যে ক্লজে কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে, এই ফ্রেজে কি থাকবে না। খেয়াল করো, এবার ফাইনাইট ভার্ব কি যারা জানিস নে, তোরা কি বলবো, যে গ্লাস নিয়ে ডাক ডুবিয়ে মরে যা। হ্যাঁ, আমি কিন্তু আগের দিন প্রায় 15 মিনিট ধরে বোঝাচ্ছি যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। তারপরও আমি এখন একবার শর্টকাটে বলি, যে ভার্ব থেকে টেন্স চিনে যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্ব থেকে টেন্স চিনা যায় সেটা ফাইনাইট ভার্ব। শর্টকাটে যে কোনো ভার্বের V1 আর V2 ফর্ম হচ্ছে ফাইনাইট, ঠিক আছে। খেয়াল করো এখানে কি বললাম, যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে, এখানে কি থাকবে না, খেয়াল করো, ঠিক আছে। দেখ, তো বিষয় হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে না, তাহলে কি থাকবে, অবশ্যই নন ফাইনাইট ভার্ব থাকবে, নাও থাকতেও পারে। তো একটু আগে বললাম না যে আই ইট কি রাইস, বললাম না আমি। দেখো এখানে দেখ, ইট কি ভার্ব না, কোন ভার্ব, ফাইনাইট ভার্ব, আই সাবজেক্ট। খেয়াল কর, এবার তো আর অর্থ দেখা লাগছে না, তাই না, এমনি তো হয়ে গেছে। খেয়াল কর, তাহলে এখানে দেখ সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, তাহলে অবশ্যই কি হবে ভাইয়া, ক্লজ হবে। আর তখন বললাম না যে যে কি রেজাল্ট, বললাম না, আর ইউসিউল, খেয়াল কর, বললাম না। তো এখানে দেখ এজ কি একটা প্রিপোজিশন, এ কি আর্টিকেল, তাই না, এই রেজাল্ট কি ফলাফল হচ্ছে নাম। হ্যাঁ, খেয়াল কর, এখানে কি কোনো সাবজেক্ট আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে, নাই, তাহলে এটা কি হবে, ফ্রেজ। ফ্রেজ শর্টকাট, ঠিক আছে। খেয়াল কর কি বললাম, শর্টকাট উপায় হয়েছে যদি আমি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দেখি তাহলে হবে ক্লজ, না দেখলে হবে কি ফ্রেজ। দেখো এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো ভাইয়া। ক্লাস কি রেকর্ড হয়? আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলে আগের বছরের ক্লাস কিছু আপলোড করা আছে, আর কিছু আমি হাইড করে ফেলেছি। হাইড করার কারণ আছে, কারণ আমার টেকনিক অনেকেই অ্যাপ্লাই করে, ঠিক আছে, আমার টেকনিক কিন্তু কারোর সাথে মিলবে না। আমি চ্যালেঞ্জ করলাম, ইউটিউব তুমি দেখে নিও, আমার সাথে কারো পড়ানোর স্টাইল মিলবে না। কিন্তু অনেকেই আছে যে যারা মানে কি বলবো, যে আমার টেকনিক অ্যাপ্লাই করে আমার স্টুডেন্টকে পালিয়ে যায় অফলাইনে, এই জন্য আমি কিছু ভিডিও হাইলাইট মানে কি হাইড করে রেখেছি। তো যাই হোক, তো কি তুমি দেখলেই পাবা, এখানে হয়তো দিয়ে আসো যে টিএসসি বাই তানমিন, সব থেকে কম সাবস্ক্রাইবার যেটা, ওটা আমার চ্যানেল। হ্যাঁ, দেখো তাহলে আশা করছি এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে কি বললাম, এই ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি, ফ্রেজে কি সাবজেক্ট আর নন ফাইনাইট ভার্ব থাকবে, তাই বললাম। দেখ সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না, কি থাকতে পারে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর ফ্রেজের ক্ষেত্রে কি বললাম, যে সাবজেক্ট থাকবে আর কি ফাইনাইট ভার্ব থাকবে। গেল, এবার খেয়াল কর, পার্থক্য তো এটাই বলে দিলাম, ঠিক আছে। এবার খেয়াল কর যে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে আমাদের কাইন্ডস অফ ক্লজ, ঠিক আছে। আমরা এখন কি পড়বো, যে কাইন্ডস অফ ক্লজ, ক্লজ কয় প্রকার। আচ্ছা, ক্লাসের শুরুতে যারা বললা যে ফ্রেজ আর ক্লজ পড়েছো, ঠিক আছে, আমাকে একটু বলো যে ক্লজ কয় প্রকার, দেখে কে পারো, যারা জানতা বলো যে ক্লজ কয় প্রকার, ঠিক আছে, ক্লজ কয় প্রকার, একটা আমাকে জানাও যে ক্লজ কয় প্রকার, ঠিক আছে, একটা আমাকে জানাও যে ক্লজ কয় প্রকার, দেখি কে কে বলতে পারো ক্লজ কয় প্রকার। বলো বলো, ক্লিয়ার, নিহারিকা ক্লিয়ার, রচনা পাখি ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করছি যে শেষ পর্যন্ত থাক, ঠিক আছে, মজা দেখতে হবে। হ্যাঁ, দেখ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি করে দিব যদি থাকিস তাহলে, আর যদি এখন এই ক্লাস করতে করতে টিকটক দিতে যাস তাহলে অবস্থা খারাপ হবে। হ্যাঁ, দেখ, তো দেখো ক্লজ কয় প্রকার, কে কে পারো দেখি, কে কে পারো, আমরা কিন্তু ক্লজের প্রকার ভেদ পড়বো, কে কে পারো দেখি, কে কে পারো, কে কে পারো, কে কে পারো, কে কে পারো দেখি, কয় প্রকার, দেখি দেখি বলো তো কয় প্রকার। আচ্ছা, এখানে কি বলেছে যে লেভি আকার মান 3 প্রকার। আচ্ছা, আর কে উত্তর দিবা, বলো দেখি দেখি 3 প্রকার। আচ্ছা আচ্ছা, দেখ সাবাস, তোরা ট্যালেন্টেড আছিস। হ্যাঁ, দেখ অনেকে এরকম করে যে আল্লাহ ভাইয়া মনে হয় 3টে লাইন টেনেছে, মানে 4টে লাইন টেনেছে, মানে 4 প্রকার, কিন্তু আসলে জানা রে ভাই। এখানে দেখ খেয়াল কর, যে বিষয় হয়েছে যে এই যে আমাদের ক্লজ, এটা হচ্ছে 3 প্রকার। দেখো কি কি একটু বলো তো কমেন্টে, তাড়াতাড়ি বলো কি কি। দেখো উত্তর করো, আরে চাপ লাগিস কেন রে ভাই। দেখো এই যে ক্লজ, এটা হচ্ছে আমাদের 3 প্রকার, ঠিক আছে, 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে মেইন ক্লজ, সরি মিস্টেক, এটা হবে কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, দেখো এই প্রাইমারি ক্লজের আর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অথবা কি বলতে পারি আমরা, যে মেইন ক্লজ। দেখো এর আর নাম কি বললাম আমরা,
যে প্রাইমারি ক্লজ বা মেইন ক্লজ, দেখা যাচ্ছে তিনটা নাম কি একই, মানে বাপ মা অনেক বড় লোক তো অনেক নাম দিয়েছে। হ্যাঁ দেখো খেয়াল করো, গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা ঠিক আছে, দেখো ধন্যবাদ তোমাকে নিহারিকা, তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ দেখো তোমার উত্তর সঠিক হয়েছে, দেখো খেয়াল করো। তো বিষয় হয়েছে যে এখন এই তিনটা ক্লজের আমাকে সংজ্ঞা জানতে হবে। যদি ক্লজ ভালো মতো পারো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি হয়ে যাবে ক্লজ পারলে। হ্যাঁ খেয়াল করো, তো বিষয় হয়েছে যে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। দেখো কি বললাম, যে সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এর আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। দেখো তো বিষয় হয়েছে যে এই জায়গা থেকে এই যে নাম বললাম না আমরা, এই নাম থেকে আমরা সংজ্ঞা বলতে পারি। সাবঅর্ডিনেটের আঠার নাম কি বললাম আমরা, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে মেইন ক্লজের আঠার নাম কি বললাম আমরা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সবাই আমরা জানি ডিপেন্ডেন্ট মানে কি পরাধীন, আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন। তো এখন দেখো এই নাম থেকে কিন্তু আমরা সংজ্ঞা করতে পারি। হ্যাঁ সংজ্ঞা হকের বলতে পারি আমরা যে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দেখো ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল। কোন ক্ষেত্রে নির্ভরশীল? হ্যাঁ দেখো বিষয় হচ্ছে এটা অবশ্যই অর্থ প্রকাশের ক্ষেত্রে নির্ভরশীল, অর্থ প্রকাশের ক্ষেত্রে নির্ভরশীল, ঠিক আছে। তো এখন দেখো আমরা এইভাবে করে বলতে পারি যে যে ক্লজ স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, সেটা কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা কি সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। আর এর নাম কি তো স্বাধীন, তাই না? আমরা তাহলে এভাবে করে বলতে পারি যে যে ক্লজ কি স্বাধীনভাবে কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় কি মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রাইমারি ক্লজ। একটা বললেই হলো। তাহলে মাথায় ঢুকাও, কি বললাম, যে যে ক্লজ স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে সেটা কি মেইন ক্লজ, প্রাইমারি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, যাই বলো হবে, ঠিক আছে। আর যে পারে না সেটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর কথার কথা, এই পারে না তাই বলে কি করে না? খেয়াল করো, মনে করো তুমি পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর করতে পারছো না, তাই বলে কি তুমি করবা না? অবশ্যই করবা। দরকার হলে কি কারো সাহায্য নিবা, তাই না? কার সাহায্য নিবা? যে পারবে তার সাহায্য নিবা না? তাহলে এখন আমরা বলতে পারি যে এই কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না। পারে না তো কি হয়েছে, করে তো, তাই না? কিভাবে করে করে? এই তো কি, এই যে প্রথমে যে আছে, মানে যে পারে তার কাছ থেকে সাহায্য নিয়ে করে। হ্যাঁ খেয়াল করো, তাহলে কি বললাম, আবার কনসেপ্টটা মাথায় ঢুকাও, যে সাবঅর্ডিনেট ক্লজ কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য মেইন ক্লজের উপর নির্ভরশীল, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য মেইন ক্লজের উপর নির্ভরশীল। আর এতে একা একশো তো পারে, এত কারো সাহায্য দরকার নাই, ঠিক আছে। খেয়াল করো, এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে। আশা করছি এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করবো এক ক্লাসে ক্লিয়ার করার, ঠিক আছে, এক ক্লাসে ক্লিয়ার করার। কারণ তোমাদের পরীক্ষার সময় না, এখানে যদি আমি পাট 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 করে দিই, দেখবা যে তোমাদের অনেক সময় চলে যাবে। হ্যাঁ খেয়াল করো, দেখো এতদূর পর্যন্ত আশা করছি সবার কনসেপ্ট ক্লিয়ার। নিহারিকা, জিয়াম না সিয়াম কি যেন হবে আল্লাহ জানে, ঠিক আছে। রিমন, তানিয়া তোমার পালিয়ে গেছে, এটা বলো যে ক্লিয়ার কিনা। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে। দেখো এখন দেখো কোঅর্ডিনেট জিনিসটা কি, কোঅর্ডিনেট জিনিসটা কি বিষয় হয়েছে যে এখানে কি দুজনই পারে। হ্যাঁ দেখো এখানে, দেখো যে এখানে কি এক হতে, যে এখানে মনে রাখবা যে দুইটা কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা প্রাইমারি ক্লজ মিলে কি হয়, একটা কোঅর্ডিনেট ক্লজ হয়। দেখো তাহলে আমরা বলি যে দুটো প্রিন্সিপাল ক্লজ, আচ্ছা পি লিখলাম, ঠিক আছে, মিলে হবে কি একটা কোঅর্ডিনেট ক্লজ হবে, ঠিক আছে। দুইটা প্রিন্সিপাল ক্লজ মিলে কি হবে, একটা কোঅর্ডিনেট ক্লজ হবে। এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করো, এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করো, ঠিক আছে। আমরা এখনই উদাহরণে যাব। হ্যাঁ দেখো আমরা এখনই উদাহরণে যাব, তাহলে আশা করছি ক্লিয়ার। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নাই। দেখো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ক্লিয়ার সিয়াম, রিমন ক্লিয়ার, অচেনা বাকি অল ক্লিয়ার। দেখো তাহলে আচ্ছা, দেখো তাহলে এই পর্যন্ত আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো আমরা এখন ট্রায়ালে যাই, ঠিক আছে। খেয়াল করো এক্সাম্পল দেখো, হ্যাঁ সবাই একটু দেখো। বিষয় হচ্ছে সুন্দর করে খেয়াল করো যে এখানে আমরা কয়েকটা সেন্টেন্স দিয়েছি। হুম ভালো করে দেখো, এখানে দেখো এই এক নাম্বারটাই খেয়াল করো। এখানে দেখো দুইটা অংশ আছে, এখান থেকে এ পর্যন্ত একটা অংশ, এই জায়গা থেকে এ পর্যন্ত একটা অংশ। এখানে আমি কি বলছি যে দিস ইজ মাই নিউ সেট আপ হুইচ আই কি মেক টুডে, ঠিক আছে। এটা কি আমার নতুন কি সেট আপ, তো দেখতে পাচ্ছ যে আরো লাগাইছি, ঠিক আছে, আরো দরকার যদিও, যেটা কি আজকে আমি বানাইছি, তাই না। তো খেয়াল করো এখানে দুইটা অংশ আছে। তোমাকে আমি কি বললাম, যে যে অংশ বাক্যের অর্থ প্রকাশ করতে পারে সেটা মেন ক্লজ, আর যে পারে না সেটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো দুইটা অংশ, এটা আমার নতুন সেট আপ, আর এটা আজকে আমি বানাইছি। কথার কথা, তুমি তো যাবা, যাওয়ার পর তোমার আম্মুকে বলবা আজকে আমি বানাইছি, আজকে আমি বানাইছি, আজকে আমি বানাইছি, ঠিক আছে, যাই বলবা। তখন তোমার আম্মু তোমাকে ঘুরিয়ে বলবে না যে কি রে কি বানাচ্ছিস, বলবে না? অবশ্যই তো বলবে।
বলবে না? এখানে দেখো যে তোমার যে কথার অর্থ বা মনের ভাব সেটা কি প্রকাশ হয়েছে? হয়নি তো। কিন্তু এখানে দেখো আমি বলছি যে এটা আমার নতুন সেট আপ, এটা আমার কি নতুন সেট আপ, আর কিছু শুনতে ইচ্ছা করছে, করছে না তো, তাই না? তাহলে এখানে দেখো বিষয় হয়েছে যে এখানে খেয়াল করো এই যে অংশটুক এটা কি আমাদের অর্থ প্রকাশ করতে পারছে না, ঠিক আছে? যে আজকে আমি বানাচ্ছি, কি বানাচ্ছি জানতে ইচ্ছা করছে না, আর কি বানাচ্ছি জানার জন্য এই যে আমাদের আগের অংশ আর কি সাহায্য নেওয়া লাগছে না, এই যে এই তো এটা আমার নতুন সেট আপ, আমার নতুন সেট আপ, তাই না? দেখো এই যে দেখো যে অর্থ প্রকাশ করার জন্য আমার এই অংশটুকে সাহায্য নেওয়া লাগছে, মানে এক কথায় কি এই অর্থ প্রকাশ করতে পারছে। এটা আমাদের কি প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, প্রাইমারি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যাই বলবা তাই হবে। আর এটার নাম কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটার নাম কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? সেম উদাহরণ আমরা এভাবে দিতে পারি। হ্যাঁ দেখো যে আই হ্যাভ এ শার্ট হুইচ ইজ ব্লু, ঠিক আছে? আই হ্যাভ এ শার্ট হুইচ ইজ ব্লু। হ্যাঁ তুমি যাবা বাড়িতে, যাওয়ার পর বলবা যে এটা নীল, এটা নীল, এটা নীল, কি নীল, কি নীল, জানতে ইচ্ছা করছে না? তখন বলবা যে আমার জামা নীল, আমার শার্ট নীল, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করো এখানেও দুইটা অংশ আছে। এই যে দেখো এই থেকে এই পর্যন্ত একটা অংশ, এই থেকে এই পর্যন্ত একটা অংশ, ভালো কথা। দেখো কি নীল জানার জন্য কি আমাদের এই তো এই জায়গাটুকু রং সাহায্য নিয়ে লাগছে না? আমার তো স্কিনও নীল, তাই না? খেয়াল কর, তাহলে এই জায়গাটুকুর আমার সাহায্য নিয়ে লাগছে, তাহলে এখানে কি এটা অর্থ প্রকাশ করতে পারছে না? এটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা পাচ্ছে, এটা আমাদের মেইন ক্লজ। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। মানে আরো সহজ ভাবে বলতে পারি আমরা যে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে মানে শুনতে কি আরো ইচ্ছা করবে, মনে আকাঙ্ক্ষা জাগবে, মানে তুই হবে যাই বলবি যে আমি তোমাকে, আমি তোমাকে, হ্যাঁ যাবি, যাওয়ার পর বলবি যে আমি তোমাকে, দেখে লজ্জা হবে। হ্যাঁ এখন যাকে বলবি সেও লজ্জা হবে, তারপর বলবে কি কি, ঠিক আছে? আমি তোমাকে কি, খেয়াল কর এই যে তোকে বললাম না যে আমি তোমাকে, এখান থেকে অর্থ প্রকাশ করতে পারছে, পারছে না তো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট অংশ। আর আমি তোমাকে কি একটা চকলেট কিনে দেবো, আমি তোমাকে একটা চকলেট কিনে দেবো। হ্যাঁ তাহলে দেখো যে এই যে দেখো আমি তোমাকে বললাম এটা কিন্তু অর্থ প্রকাশ করতে পারছিল না, কিন্তু চকলেট কিনে দেবো এটা কি অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে দেখো যে বুঝতে পারছো যে কোনটা সাবঅর্ডিনেট কোনটা মেন ক্লজ, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার, আশা করছি সবার ক্লিয়ার, ঠিক আছে? দেখো খেয়াল করো, আশা করছি এ পর্যন্ত সবার ক্লিয়ার। হ্যাঁ দেখো গরম লাগে রে, দেখ খেয়াল কর, বুঝতে পারলি? আবার কাউকে যা বলিস না যে আমি তোমাকে, ঠিক আছে? তখন আবার মনে কিউরিসিটি জাগবে যে আল্লাহ কি কি, ঠিক আছে? এভাবে বলবে যে আমি তোমাকে, যখন বলবে যে কি, তখন বলবে কালকে বলবো আজকে মুড নাই, দেখবি যে ওর মানে মনের অবস্থা খারাপ হয়ে যাবে, মানে মন উথাল পাথাল করবে যে আল্লাহ কি বলতো কি বলতো। হ্যাঁ দেখ তো যাই হোক, এখন দেখ আমরা পড়াতে ফিরে আসি। হলো, এবার দেখ পরের অংশটুক দেখ, এখানে বলছে যে আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, কি হয়েছে আর কি জানতে ইচ্ছা করছে, করছে না তো? তুই আম খাস তো আমার কি, তাই না? তাহলে দেখ এটা কি অর্থ প্রকাশ করতে পারছে? এটা কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমার নাম তানবিন, আর কিছু শুনতে ইচ্ছা করছে, করছে না তো? এটা কি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এবার খেয়াল কর হি ইজ পুর, সে গরিব, কি হয়েছে আর তো কিছু শুনতে ইচ্ছা করছে না। সে সৎ, কি হয়েছে আর তো কিছু শুনতে ইচ্ছা করছে না। তাহলে এখানে দেখ যে দুটোই কি আমার প্রিন্সিপাল ক্লজ না? দুটোই কি আমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি প্রথমেই কি বললাম যে যদি দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে কি হয়, ওটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তো এখানে দেখো যে এই অংশটুকু কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ। আশা করছি ক্লিয়ার, দেখো আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। আমি তোমাকে আই লাভ ইউ, মুন্না কাকে বললি রে? খেয়াল করো, দেখো 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 তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা, এই তাড়াতাড়ি বল ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে রে ভাই, ক্লিয়ার কিনা, ঠিক আছে? দেখ তার এই পর্যন্ত যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে সে মানে পরবর্তী পড়াগুলো আরো ভালো মতো বুঝতে পারবে। হ্যাঁ খেয়াল করো, দেখো 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 আশা করি ক্লিয়ার। হ্যাঁ দেখো তো এই বেদ দেখ এই জায়গাতে কত বুদ্ধি খাটানো লাগলো আল্লাহ, এখানে অর্থ দিতে পারছে না কি কি আমি তো বুঝতে পারছি না, আমি তো অর্থই করতে পারি না। আমি কোন মতো রিডিং পড়তে পারি কিন্তু অর্থ করতে পারি না, তাহলে আমি কেমন করে বুঝবো? দেখ তোকে আমি টেকনিক শিখিয়ে দিই। এবার যারা দুর্বল আছিস তাদের জন্য টেকনিক। হ্যাঁ দেখ এবার তো আমরা বুদ্ধি খাটালাম যে আল্লাহ এটা অর্থ প্রকাশ করতে পারছে না পারছে না। এবার দেখ ওরকম কিছু করা লাগবে না, দেখা মাত্রই বলতে পারবি যে কোনটা সাবঅর্ডিনেট কোনটা মেইন ক্লজ, দেখা মাত্রই বলতে পারবি। হ্যাঁ তো আমরা পরবর্তী স্লাইডে যাই, সবাই রেডি? ঠিক আছে, এটা অবশ্যই স্ক্রিনশট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখ আমরা পরবর্তী স্লাইডে যাই, তার আগে দেখো যে তোমরা আমাকে উত্তর দাও যে তোমরা এই যে ক্লজ মার্কার CLAUSC, আরে আল্লাহ এখানে যে ইয়া হয়। হ্যাঁ দেখো ক্লজ মার্কার, বলো তোমরা আমাকে বলো যে ক্লজ মার্কার তোমরা চিনো কিনা, ঠিক আছে? পরিষ্কার দেখো বলো ভাই কোঅর্ডিনেট ক্লজের এক্সাম্পল দিবা না? আরে দিলাম তো, ওই তো হি ইজ ফর বাট হি ইজ অনেস্ট বললাম না, ওটাই কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ কারণ ওখানে কি দুটো অংশই অর্থ প্রকাশ করতে পারছিল। দেখো 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 তাড়াতাড়ি বলো। আচ্ছা আল্লাহ এখন বলবো শোন,
এবারে বললাম, ধর আমি তোকে বললাম এই যে এবারে বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট অ্যান্ড আই রিড ইন 10 বললাম, ঠিক আছে? খেয়াল কর, এখানে দেখ এই সম্পূর্ণটা একটা অংশ না, এই থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স, তাই না? এখানে দেখ এ থেকে এই পর্যন্ত একটা অংশ, এ থেকে এই পর্যন্ত একটা অংশ, কারণ এখানে আমি দুইটা কথা বলছি যে আমি একজন শিক্ষার্থী এবং আমি 10-এ পড়ি। আমি একজন শিক্ষার্থী, আমি কি ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে? তো খেয়াল কর, আমি একজন শিক্ষার্থী, এই অংশটুকু কি বাক্যের অর্থ দিতে পারছে? আর আমি ক্লাস 10-এ পড়ি, এটাও কি বাক্যের অর্থ দিতে পারছে না? ক্লাস 10-এ পড়ি এটা বলার পর কি আমার কিছু শুনতে ইচ্ছা করছে না তো, ঠিক আছে? আমি একজন শিক্ষার্থী, আর কিছু শুনতে ইচ্ছা করছে না তো, আর কিছু শোনার জন্য মনে আকাঙ্ক্ষা জাগছে না। তাহলে দেখো যে এই যে সম্পূর্ণ অংশটা, মানে সম্পূর্ণ সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ আছে, দুইটা অংশের মধ্যে এই অংশ কি অর্থ প্রকাশ করতে পারছে, এই অংশ কি অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এটাও কি মেন ক্লজ, এটাও মেন ক্লজ। আর প্রথমেই বললাম যে দুইটা মেন ক্লজ হলে কি হয়, ওটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। তো এখানে দেখো যে এই যে অ্যান্ড সহ যে অংশটুকু, সেটা কি আমাদের একটা মানে কি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর এটা কি আমাদের মেন ক্লজ। দেখো এটা যে বিষয়। আচ্ছা, আমরা যখন আর একটা স্টেপ আগাবো তখন আরো ভালো মতো ক্লিয়ার হবে। আমি এখন স্কিপ করি, তার আগে বলো যে ক্লজ মার্কার শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা, ঠিক আছে? দেখো, আচ্ছা খেয়াল করো, এখন দেখো যে মার্কার জিনিসটা কি, ঠিক আছে? এটা আমরা আগে বুঝি। দেখো মার্কার জিনিসটা কি আগে আমরা বুঝি। হ্যাঁ, মার্কার জিনিসটা কি? দেখো মার্কার বলতে কিন্তু আমি এই মার্কারের কথা বলিনি। হ্যাঁ, দেখো মার্কার জিনিসটা হচ্ছে এরকম যে যেটা কি বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, এভাবে করে যদি বলা হয় যে আচ্ছা সেদিনকে ফেসবুকে ক্লাস নিল এই তো অন্ধকারের মধ্যে, ঠিক আছে? ওটাকে চিনিস? এভাবে মানে তোমাকে বললো। হ্যাঁ, খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে ফেসবুকে ক্লাস নিচ্ছিল, অনেকেই তো নিতে পারে, তাই না? এখানে কি নির্দিষ্ট কোনো বিষয় আছে যে কার কথা বলছে? কিন্তু যদি এভাবে করে বলা হয় এই তো সেদিনকে ক্লাস নিল, কানেক্টর পড়ালো, তো অন্ধকার অন্ধকার হয়েছিল, তাহলে খেয়াল করো এই যে অন্ধকার অন্ধকার যখনই বললো তখন তুমি বুঝতে পারলে না যে অন্ধকার তো ক্লাস নেই তানমিন ভাইয়া, মানে অবশ্যই তানমিন ভাইয়া হবে। তাহলে এখানে দেখো যে এই যে অন্ধকার একটা বৈশিষ্ট্যের কথা বললো, যার কারণে তুমি আমাকে চিনতে পারলা, ঠিক আছে? এটা হচ্ছে কি মার্কার। আরো খেয়াল করো, মনে করো যে এভাবে করে যে তোমাদের ক্লাসে কি একটা মানে ধরো যে একটু মানে কি বলবো যে মোটা কাটা ছেলে আছে, ঠিক আছে? এখন তোমাকে যেভাবে করে বললাম যে তোদের ক্লাসের অমুক স্টুডেন্টকে চিনিস, মনে করো যে রহিম নামে কি একটা মোটা কাটা স্টুডেন্ট আছে, রহিম নামে আরো অনেকজন আছে ক্লাসের মধ্যে। তো তোমাকে যা বললো যে রহিমকে চিনিস, তখন তোমার মনের মধ্যে কিন্তু একটু খটকা জাগবে যে রহিম, রহিম তুমি লাগলো আছে কোনটা? হ্যাঁ, কিন্তু তোমাকে আমি এভাবে করে বললাম যে তোদের ক্লাসের মোটা রহিম কি চিনিস, মোটা রহিম, তখন তুমি আগে চিনতে পারবে না যে ও আচ্ছা মোটা রহিম, রহিম চিনি চিনি চিনি, বলবা না? তো এখানে দেখো যে মোটা শব্দটা ইউজ করলাম, এই মোটা শব্দের কারণে কি তুমি চিনতে পারলে না, এটা হচ্ছে কি মার্কার। হ্যাঁ, খেয়াল করো, ঠিক আছে? তাহলে বিষয় হচ্ছে যে ক্লজ মার্কার কি, তাহলে এর হচ্ছে কি এমন একটা ওয়ার্ড, ঠিক আছে, যা দেখে কি আমি ক্লজ চিনতে পারবো। আমি যদি বলি যে টেন্স মার্কার, তাহলে জিনিসটা কি এমন একটা ওয়ার্ড যা দেখে কি আমি টেন্স চিনতে পারবো, সেটাই কি আমাদের টেন্স মার্কার, তাই না? আচ্ছা, তোমাদের সবার কাছে প্রশ্ন, তুমি এভাবে করে বলো যে হি কাট হিজ হেয়ার, এটা কোন টেন্স? হি কাট হিজ হেয়ার এটা কোন টেন্স? তোমাকে বলতে হবে এটা কোন টেন্স, আগে উত্তর করো। হ্যাঁ, যে হি কাট হিজ হেয়ার এটা কোন টেন্স, আগে উত্তর করো সবাই দেখি। সবাই কোথায় সব প্রো প্লেয়াররা একটু উত্তর করো যে হি কাট হিজ হেয়ার এটা কোন টেন্স? হি কাট হিজ হেয়ার, তাড়াতাড়ি উত্তর দে রে ভাই, কোন ক্লজ? ঠিক আছে, সরি কোন টেন্স? হ্যাঁ, খেয়াল কর, আমি 1 মিনিট বসি। হ্যাঁ, তাহলে খেয়াল কর, তাড়াতাড়ি উত্তর দে, কোন টেন্স কোন টেন্স কোন টেন্স? তাড়াতাড়ি উত্তর করো, দেখি দেখি দেখি, উত্তর করো। হি কাট হিজ হেয়ার এটা কোন টেন্স? ঠিক আছে, এটা উত্তর করো তাড়াতাড়ি। আজ ফির সে তেরে নজদীকিয়াं হুঁ। আরে উত্তর কর রে ভাই, এর দেখা যেত। আচ্ছা, এখানে রিফ্লেক্টর দিয়ে ঠিক হয়নি, এখানে হয়তো বা ব্ল্যাক কিছু দিয়ে হলো। যাই হোক, এটা আমি কালকে ঠিক করে ফেলবো, মানে এখনো ট্রায়াল, বুঝছো? আরো অনেক লাইট লাগবে। দেখো দেখো, তাড়াতাড়ি কর। পাস্ট ইনডিফিনিট টেন্স, অনন্যা পাস্ট। ক্রিস মজুমদার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিস, আবার কি কোর্স কিনে ফেলেছিস বল? আচ্ছা, ক্রিস কিন্তু 25 সালের স্টুডেন্ট, ঠিক আছে? দেখো খেয়াল করো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় বেশি সহজ দিয়ে ফেলেছি নাকি? আচ্ছা, তুই এবার বল। হ্যাঁ, আচ্ছা এটা বেশি সহজ ছিল, খেয়াল কর। যে এবার বল যে এবার বললাম যে আই রিড এ বুক, এরকম টেন্স, খেয়াল কর। বলো আই রিড এ বুক, এরকম টেন্স, তাড়াতাড়ি বলো। আই রিড এ বুক, এরকম টেন্স, তাড়াতাড়ি বল। আচ্ছা, সবাই পাস্ট পাস্ট পাস্ট, অচেনা ভাই খালি প্রেজেন্ট। দেখ খেয়াল কর, বলো 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 বলো। আই রিড এ বুক, এটা কোন টেন্স? এটা বল, এটা সহজ ছিল বেশি, আমি সহজ দিয়ে ফেলেছি। হ্যাঁ, না খেয়াল করে আমি বুঝে ফেললাম, সহজ শিখতে যাবে না। দেখ বল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলিয়ে। হ্যাঁ, আই রিড এ বুক, এটা কোন টেন্স? আচ্ছা, 5 মিনিট মুন্না। আরে মুন্না, তুই তো খুব উঠছিস রে, নান্না মুন্না বাচ্চা। দেখ খেয়াল কর,
প্রেজেন্ট ইনডিফিনিট। দেখ খেয়াল কর, একজন বলছিস পাস্ট, একজন বলছিস প্রেজেন্ট, মারামারি কর, যে জিতবে তার উত্তর গ্রহণযোগ্য। হ্যাঁ খেয়াল কর, কোর্স লঞ্চ করব খুবই শীঘ্রই। হ্যাঁ তোদের কোর্স লঞ্চ করব, এইচএসসি 26-এর কোর্স অবশ্যই লঞ্চ করব। দেখ একবারে ওরাও সেরা সার্ভিসই দিব। হ্যাঁ ওই জন্য এখন আমি ডিলে করছি, যে আগে সব দেখে আই এদিক ওদিক, তারপর আমার কাছে আসিস, আগে সব দরকার নাই, ওই জন্য ডিলি করেছি। হ্যাঁ দেখ খেয়াল কর, দেখ দেখ খেয়াল কর, এবার দেখ কিন্তু মারামারি লাগিয়ে গেছে, একদল বলছে পাস্ট, একদল বলছে কি প্রেজেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল কর, আমি এখানে বললাম যে আই রিড এ বুক ইয়াস্টারডে, বল এটা কি হবে? আই রিড এ বুক ইয়াস্টারডে, এটা কোন টেন্স? এবার তো সবাই বলবি ভাইয়া এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কেন পাস্ট ইনডিফিনিট টেন্স? এখানে কি ইয়াস্টারডে আছে না, গতকাল, তাহলে গতকাল কি পাস্ট না? তাহলে এখানে খেয়াল কর, এই যে ইয়াস্টারডে এই আচ্ছা এখানে কি হতো, হ্যাঁ যে এই যে দেখ এখানে এখন ডিওয়াই, ঠিক আছে দেখ খেয়াল কর, এখানে তোরা এই যে ইয়াস্টারডে ওয়ার্ড এটা দেখে বলতে পারছিস না এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাচ্ছিস তো তাই না? তাহলে খেয়াল কর, এই যে দেখ এখানে আমার আর কিছু দেখা লাগছে না, আমি এখানে ইয়াস্টারডে দেখে বলতে পারছি এটা কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি আমাদের টেন্স মার্কার, এই ওয়ার্ডটা কি আমাদের টেন্স মার্কার। আর প্রথমেটাতে আসি, এখানে খেয়াল কর, আচ্ছা এখানে আমি একটু মুছি, দেখ তোরা রিডের 3টে ফর্ম পড়েছিস না, V1 V2 V3, V1 V2 V3 পড়েছিস না? ওই জায়গাতে খেয়াল কর একটু, যে রিড রিড রিড, রিডের কি 3টে ফর্ম একই না? রিডের কি প্রেজেন্ট পাস্ট আর কি পাস্ট পার্টিসিপল 3টে ফর্ম একই, তাহলে এখানে দেখ এর প্রেজেন্ট নাকি পাস্ট আমি তো বুঝতে পারছি না, কারণ পাস্টও হতে পারে প্রেজেন্ট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। আর যেটা বললাম যে হি কাট, ঠিক আছে হি কাট কি হিজ কি হেয়ার, এখানে খেয়াল কর এই যে কাট 3টা ফর্মে কিন্তু একই, হ্যাঁ কাট কাট কাট। তো বিষয়টা হচ্ছে এখানে দেখ যে যদি এটা প্রেজেন্ট হতো তাহলে কি আর পরে এস বাইস যুক্ত হতো, এখানে এস বাইস যুক্ত হয়নি, মানে এটা কি অবশ্যই পাস্ট। হ্যাঁ দেখ খেয়াল কর, কিন্তু রিডের ক্ষেত্রে তো কি আইএস তে সবসময় কি প্লুরাল ফর্মই বসে এখানে যদি ভার্বের। হ্যাঁ তাহলে খেয়াল কর এখানে যে রিড এরা প্রেজেন্ট নাকি পাস্ট আমি চিনতে পারছি না, কিন্তু এখানে ইয়াস্টারডে অর্ডার লাগলে হচ্ছে কি আমাদের চিনতে পারছি। তো ওই যে ইয়াস্টারডে ওটা হচ্ছে কি আমাদের টেন্স মার্কার। ঠিক আছে, তাহলে মার্কারের কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে ক্লজ মার্কার জিনিসটা কি হবে? এমন একটা ওয়ার্ড যেটা থেকে আমি ক্লজ চিনতে পারবো, সেটা কি আমার ক্লজ মার্কার। তো আমরা ক্লজ মার্কারে ঢুকি, আমরা সময় খুব কম নষ্ট করার চেষ্টা করব। দেখো খেয়াল করো এখানে স্লাইডে কিছু ধরে, আচ্ছা এখানে এক্সাম্পল ছিল, দেখো খেয়াল করো। তো আমরা এরে সবাই একটু স্ক্রিনশট নেবা, নেওয়ার পরে ডান লিখবা, সবাই স্ক্রিনশট নেওয়ার পরে ডান লিখবা, হ্যাঁ যে ভাইয়া স্ক্রিনশট ডান। ঠিক আছে খেয়াল করো, খেয়াল করো, ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পরে সবাই ডান লিখবা। হ্যাঁ দেখো আচ্ছা খেয়াল করো, এখানে বিষয় হয়েছে যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। একটা কথা মনে রাখবা যে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো ক্লজ মার্কার হয় না। ঠিক আছে, ওটা ক্লজ মার্কার ছাড়াই থাকে। হ্যাঁ আর বিষয় হয়েছে যে সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার থাকে। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার কি সকল ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস কি সিন্স হোয়েন অ্যাজ দো অলদো, তারপর কি ইফ সো দ্যাট সো ডট 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 দ্যাট আনলেস বিকজ, এগুলো হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার। আর এটা কি বললাম কোঅর্ডিনেট, এখানে লেখা আছে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ জিনিসটা কি? হয়তো আজকে বলবে যে আজ তানভীর ভাইয়ের ক্লাস করে ফ্যান হয়ে গেছে, ওটাই ফ্যান বয়েজ। হ্যাঁ দেখা যে আমরা কি তানভীর ভাইয়ের ফ্যান বয়, খেয়াল কর। তো এখানে জিনিসটা বলি যে এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, বি এখানে এন মানে হচ্ছে তোমার নর, এরা নটও মিন করানোর সময়। হ্যাঁ বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে ওয়ার, ওয়াই মানে হচ্ছে ইয়েট, আর এস মানে হচ্ছে সো। খেয়াল করো, এবার স্ক্রিনশট নিতে পারো তোমরা সবাই, সবাই এবার স্ক্রিনশট নাও। ঠিক আছে খেয়াল করো, স্ক্রিনশট নেওয়ার পরে ডান দেখো। হ্যাঁ খেয়াল করো, এগুলো হচ্ছে কি আমাদের ক্লজ মার্কার। দেখো এগুলো কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার, এগুলো কি আমাদের কোঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার। দেখো খেয়াল করো সবাই, এসএসসি ডান, জানাতুন নিহারিকা ডান, সিয়াম ডান, অচেনা পাখি ডান। ঠিক আছে আমার লিখা আমার তোর তো লিখা, আচ্ছা মুন্না লিখা আছে না নাই? না থাকলে বাড়াবো একবার ধরে। ঠিক আছে খেয়াল কর, দেখো দেখো ডান, আরে রানিয়ে আছিস তুই, দেখ ডান। ঠিক আছে খেয়াল কর হলো। তো বিষয় হয়েছে যদি আমি কোনো সেন্টেন্সে এই সকল অর্থ দেখি তাহলে চোখ বন্ধ করে কি হবে কোঅর্ডিনেট ক্লজ, আর যদি আমি কোনো সেন্টেন্সে এই সকল অর্থগুলো দেখি তাহলে চোখ বন্ধ করে কি হবে, চোখ বন্ধ করে কি হবে, কি হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। দেখ এবার কিন্তু আর অর্থ বোঝা লাগবে না, হ্যাঁ এমনি হয়ে যাবে। তাহলে একবার মনে মনে পড়ে নাও, কারণ আমরা স্লাইড চেঞ্জ করব। একবার মনে মনে পড়ো, কারণ আমরা স্লাইড চেঞ্জ করব। হ্যাঁ দেখো তো বিষয়টা হচ্ছে কি বললাম, সাবঅর্ডিনেট ক্ষেত্রে সকল ডাব্লিউএইচ ওয়ার্ড সিন্স হোয়েন অ্যাজ, তারপর কি দো অলদো ইফ সো দ্যাট
সো ডট 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 ড্যাট, মানে মাঝখানে দূরত্ব বাড়ে গেছে, কেন বাড়েছে এটাও বলছি, ঠিক আছে। তারপর দেখো যে আনলেস আর বিকজ গেল। আর নাকি ফ্যান বয়েজ ফর, সরি হ্যাঁ ফরই, হ্যাঁ ফর অ্যান্ড, তারপর কি নর, অর, বাট, ইয়েট, আরটা কি বললাম সো। হ্যাঁ দেখো, তো এখন দেখো যে আমরা সবাই এবার দেখি যে আমরা যেটা পড়লাম সেটা কাজের সাথে মানে মিল আছে কিনা। খেয়াল কর, এই যে আগে যে উদাহরণখানা আমরা দিলাম, এখানে দেখ তোকে মাথা খাটানো লাগবে না যে আল্লাহ আল্লাহ এটা কি এখানে অর্থ দিতে পারছে না পাচ্ছে না। এবার দেখ অত খাটনি করাই লাগবে না। এই সেন্টেন্সে দেখ হুইচ আছে না, হুইচ আছে না, হুইচ কি একটা ডাবল এইচ অর্ড না, ডাবল এইচ অর্ড হয় কোন সেন্টেন্সের ক্লজ মার্কারে, সাবঅর্ডিনেট হয় না। তাহলে এখানে দেখ যে হুইচ থেকে এই পর্যন্ত কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই যে হুইচ থেকে এই পর্যন্ত কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এইটা হুইচটা কি আমাদের ডাবল এইচ অর্ড, আর সকল ডাবল এইচ অর্ড কি সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার, তাই না। তারপর এখানে খেয়াল কর, এই দেখ হয়ার, এটা কি ডাবল এইচ অর্ড না, তাহলে এই থেকে এই পর্যন্ত কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আগের টুক কি হবে অবশ্যই মেন ক্লজ, আগের টুক কি হবে মেন ক্লজ, আগের টুক কি হবে মেন ক্লজ। এখানে দেখ কোনো ক্লজ মার্কার নাই, এখানে কোনো ক্লজ মার্কার নাই, তাহলে চোখ বন্ধ করে এটা কি হবে মেন ক্লজ হবে। এখানে দেখ কোনো ক্লজ মার্কার নাই, এটা কি হবে মেন ক্লজ হবে। আর ভালো করে দেখ তো এখানে কি আছে, বাট আছে না, বাট আছে না, ওই তো ফ্যান বয়, ফ্যান বয়ের বি, বিতে কি বাট না, তাহলে এখানে বাট আছে না, বাট কোন সেন্টেন্সের ক্লজ মার্কার, কোঅর্ডিনেট সেন্টেন্সের ক্লজ মার্কার, তাহলে এই বাট থেকে এ পর্যন্ত কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ মার্কার, আগের টুক কি আমাদের মেন ক্লজ। খেয়াল করো, দেখ এখানে কি আর বোঝা লাগলো যে আল্লাহ, এখানে কি আর বোঝা লাগলো, গরম লাগছে ওই জন্য খুলে ফেললাম, হ্যাঁ আর চোখও ঘামে গেছে। দেখ এখানে কি আর বোঝা লাগলো যে কোনটা আমাদের অর্থ দিতে পারছে আর কোনটা পাচ্ছে না, এমনিতে উত্তর করতে পারলাম, পারলাম না। দেখ এই পর্যন্ত যদি কনসেপ্ট সবার ক্লিয়ার থাকে, আমি বলতে পারি তুই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবার তামা তামা করে দিবি, আর কিছু লাগবে না। দেখ হলো, দেখো তামা তামা করে দিবি, তাহলে সবাই হাতুড়ি নিয়ে রেডি হও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে তামা তামা করার জন্য। দেখ আমি আবার বলি, হয় এখানে হুইচ আছে, তারপর কি হুইচ আছে, এখানে কি হয়ার আছে, এগুলো হচ্ছে কি ডাব্লিউ এইচ অর, আর ডাব্লিউ এইচ অর থাকলে কি হয় সাবঅর্ডিনেট ক্লজ হয়, এই এতটুকু অংশ কি সাবঅর্ডিনেট, তাহলে আগে টুক কি হবে মেন ক্লজ হবে, এটা হচ্ছে বিষয়। এখানে দেখ বাট, বাট কি তো কি বললাম যে কোঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার, তাহলে এতটুকু কি আমাদের কোঅর্ডিনেট, এতটুকু কি আমাদের মেন ক্লজ। তাহলে আশা করি ক্লিয়ার, ঠিক আছে। কতক্ষণ যে হলো, আচ্ছা 42 মিনিট, আচ্ছা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। দেখো তাহলে আশা করি ক্লিয়ার, আমরা এটা মুছে ফেললাম, ঠিক আছে। যে ক্লাস করবি একটু ধৈর্য নিয়ে দেখবি যে কি আর বলবো, তখন মনে হয়েছে ভাইয়া হয়তো বা বড়াই করছে, কিন্তু আসলে এমনটা না রে ভাই, আমি আমি মানে অফলাইনে পড়াই, অফলাইনে আমার স্টুডেন্ট সংখ্যা অনেক কম, হ্যাঁ খুবই কম, মানে এই যে বছরের শুরুর দিকে তো একটু বছর বছর না করতে হয়, ছেলেপেলেকে ডাকলে জীবনে আসে না যে কি এসে, হ্যাঁ আমরা তো কিছু পারি না, ভাইয়া যদি কিছু ধরে পারবো না বলে এদিক ওদিক পড়ে ওড়াবে। তো যে অমনি টেস্ট পরীক্ষার সময় আসবে, টেস্টে খারাপ করবে, তখন আমার কাছে আবার ঠিকই আসবে, তখন আমার স্টুডেন্ট বেড়ে যায়। প্রথমের দিকে পড়বে না, লাস্টের বেলা ঠিকই আসবে যে এদিক ওদিক দেখার পরে। তো তোরা এরকম করিস না, তোরা আগে দেখ, ঠিক আছে। তুই ক্লাস শেষে বুঝতে পারবি যে আগে যেখানে পড়েছিস ওই জায়গার পার্থক্য আর আমার এখানে যে 1 ঘন্টা পড়লি ওটার পার্থক্য কি, হ্যাঁ। এই জন্যই বলি যে একটু ধৈর্য ধরে হলো ক্লাসটা কর। তো যাই হোক, আমরা এবার তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ঢুকে যাবো, আমাদের ক্লজের চ্যাপ্টার ক্লজ, ঠিক আছে। দেখ তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে ঢুকবো। ওই হ্যাঁ দেখ একবারে বাচ্চা লেভেলের প্রশ্ন দিয়েছি যে সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলে, এগুলোতে কি বলবো এগুলো কোন প্রশ্ন হলো, দেখ বল, খেয়াল কর। তামা তামা নামটা চিনা লাগছে মুন্না, তোর বান্ধবীর নাম নাকি তামানা, দেখ খেয়াল কর, দেখ খেয়াল কর, এই দেখ সেন্টেন্স, এই সেন্টেন্স কাকে বলে এটা আমরা সবাই জানি, একদিন ধরেছি বলতো সেন্টেন্স কাকে বলে। তো এখানে বিষয় হয়েছে যে বাক্য ভাবে প্রত্যেকটি শব্দই কি একটা সেন্টেন্স, হ্যাঁ সবাই তাই, মানে এর জ্ঞান দেখ খেয়াল কর, মানে আমরা গভর্নমেন্ট কাকে ফেলি, এখানে বিষয় হয়েছে যে সেন্টেন্স কাকে বলে ফেলেছি, বলে ফেলেছে পার্টস অফ স্পিচের সংজ্ঞা, তো এরকম করা যাবে না। এখানে দেখ খেয়াল কর, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ দেখ কয়েকটা শব্দ যদি পাশাপাশি বসার পরে কি অর্থপূর্ণভাবে মনোভাব প্রকাশ করতে পারে, তাহলে সেটা হবে কি সেন্টেন্স, ঠিক আছে। কয়েকটা শব্দ পাশাপাশি বসার পরে যদি অর্থপূর্ণভাবে কি মনের ভাব প্রকাশ করতে পারে, তাহলে সেটা হবে কি সেন্টেন্স। সেন্টেন্স কয় প্রকার, এই বল, সেন্টেন্স কয় প্রকার দেখি কে কে পারিস, সেন্টেন্স কয় প্রকার দেখি কে কে পারো, দেখো তাড়াতাড়ি বলো সেন্টেন্স কয় প্রকার, তাড়াতাড়ি বলো, এই মারামারি করিস না, তাড়াতাড়ি উত্তর দে, গরম রাজশাহীর গরম বুঝছিস, কখনো হেই বৃষ্টি আর কখনো এবারে কি বলবো, বলো বলো বলো। 5 প্রকার, আচ্ছা আর কেউ উত্তর দিবা বলো, আর কেউ উত্তর দিবি রে। 5 প্রকার, এই দেখ খেয়াল কর, এবার মেলাজন বলবে যে সেন্টেন্স 5 প্রকার, মেলাজন বলবে যে না 3 প্রকার, কেউ কেউ বলবে যে 3 প্রকার কি বলতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর কাউকে যদি বলি যে ইয়া কি বললাম যে 5 প্রকার কি কি, তাহলে অ্যাসার্টিভ, তারপর কি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, মানে মারামারি করে লাগিয়ে দিবি। তো আমি শর্টকাটে বলি যে সেন্টেন্স সাধারণত
5 প্রকার। 5 প্রকার কি কি আমার থেকে ভালো তোরা জানিস। আর গঠন অনুসারে, গঠন অনুসারে, ঠিক আছে, 3 প্রকার। কি বললাম? গঠন অনুসারে 3 প্রকার। হ্যাঁ, খেয়াল কর, ভালো করে বুঝ। আমরা এই গঠন অনুসারে মানে গঠন অনুসারে শিখবো আজকে। এটা 1 ঘন্টা পড়লেই না। 5 প্রকার সেন্টেন্সের যে ইন্টারচেঞ্জ তোরা মাস্টার কাছে পড়তে গেলে অফলাইনে, না হলেও 4-5 দিন তো লাগাই শেখাতে। আমি 1 ঘন্টাতে শিখিয়ে দেবো। 1 ঘন্টা না, মানে 1 ঘন্টা ক্লাস নিব, কিন্তু তোকে আমি 10 মিনিটে শিখিয়ে দিব। হ্যাঁ, খেয়াল কর। তো এটা আমরা আজকে পড়বো না, আজকে কি আমরা এই গঠন অনুসারটাই পড়বো। হ্যাঁ, দেখ, তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে সেন্টেন্স কয় প্রকার, তাহলে তুমি আগে বলবা যে ভাইয়া সেন্টেন্স কয় প্রকার, এটা বলবো ভালো কথা, কিন্তু সাধারণত বলবো নাকি গঠন অনুসারে বলবো? যদি বলে যে গঠন অনুসারে বল, তাহলে 3 প্রকার। কি কি 3 প্রকার? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, একটা হচ্ছে কি কক্সবাজার সেন্টেন্স, ঠিক আছে, কমপ্লেক্স, হ্যাঁ, এটা হচ্ছে কম্পাউন্ড। দেখ, সেন্টেন্স 3 প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। দেখ খেয়াল কর, দেখ খেয়াল কর, ঠিক আছে, খেয়াল কর, দেখ খেয়াল কর, সবাই দেখো, খেয়াল করো। হ্যাঁ, এবার দেখ, আমরা যে এতক্ষণ ধরে এই বকর বকর করে 40 মিনিট ধরে যে ক্লাসটা পড়লাম, ওরের যে কি গুরুত্ব এখন বুঝতে পারবি। দেখ, এখন এই যে দেখ, মেইন ক্লজের সাথে আমাদের সিম্পল সেন্টেন্সের মিল আছে, সাবঅর্ডিনেট ক্লজের সাথে কি আছে আমাদের, এই কমপ্লেক্স সেন্টেন্সের মিল আছে। আর কি বললাম আমরা, যে এই কম্পাউন্ডে আমাদের কোঅর্ডিনেটের সাথে মিল আছে। হ্যাঁ, এজন্য কি আমরা ওটা বললাম, খেয়াল কর। তো বিষয় হচ্ছে যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এখানকার তোমাকে আগে সংজ্ঞাটা মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো, তো এখন দেখো, ভালো করে বুঝো, ঠিক আছে, এখন ভালো করে বুঝো। এখানে আমরা স্লাইডে আসবো, তো তারা ভালো করে বুঝো। এখানে যেটা বলছিলাম আমরা, এতটুকু পর্যন্ত কনসেপ্ট সবার ক্লিয়ার? দেখো, যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার। তো আমরা আগে কিছু সমস্যা নিয়ে কথা বলি। দেখো, আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলবো, ঠিক আছে, আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলবো। তো তার আগে দেখো, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স মানে যখন রূপান্তর করবা তুমি পরীক্ষাতে, তুমি কি কি সমস্যার মধ্যে পড়বা? দেখো, প্রথম সমস্যা, তুমি সেন্টেন্স চিনতে পারবা না। আর দ্বিতীয় সমস্যা, মানে বুঝতে পারবা না যে কি করা লাগবে না করা লাগবে। দেখো, এই দুটো মেন সমস্যা তুমি পড়বা। দেখো, বলো, পড়ো কিনা বলো, যে আমরা যে দুটো সমস্যার কথা বললাম, তুমি এরকম সমস্যায় পড়ো কিনা, যে হয় সেন্টেন্স চিনতে পারো না, আর নাহলে কি করতে হয় বুঝতে পারো না। ঠিক আছে, বলো, আমি যে কথাটা বললাম সেটা আসলে ঠিক না মিথ্যা, মানে ঠিক বললাম না মিথ্যা বললাম, বলো তুমি আগে। ঠিক আছে, খেয়াল করো। দেখো, আশা করছি তোমার এই সমস্যাটা পড়ো। হ্যাঁ, দেখো, তো আমরা আমাদের পড়াতে ঢুকি, কারণ আমরা 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করতে চাইছি। দেখো, তাহলে আমরা কি বললাম, যে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, আর সংক্ষেপে দেখি। হ্যাঁ, তারপর কি বললাম, যে কমপ্লেক্স সেন্টেন্স, আরটা বললাম কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, এখন দেখো, বিষয় আছে যে তোমাকে আগে সংজ্ঞা মনে রাখতে হবে। ঠিক আছে, একবারে শর্টকাটে মনে রাখো, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব থাকবে, সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি হবে, 2টা সাবজেক্ট থাকবে, 2টা ফাইনাল ভার্ব থাকবে। কম্পাউন্ড কি হবে, 2টা সাবজেক্ট থাকবে, 2টা ফাইনাল ভার্ব থাকবে। খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ফাইনাল ভার্ব থাকে, তাকে বলা হয় কি, সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কি ভাই, ডাবল সাবজেক্ট থাকবে, ডাবল ফাইনাল ভার্ব থাকবে। এই জিনিসটা কিভাবে থাকবে আগে বুঝো। হ্যাঁ, খেয়াল কর, এখানে এরকম থাকবে যে সাবজেক্ট প্লাস কি ভার প্লাস কি অবজেক্ট, এখানে মাঝখানে কিছু একটা থাকতে পারে, আবার কি সাবজেক্ট প্লাস কি ভার প্লাস অবজেক্ট। তো এখানে দেখ, এই একটা 2টা সাবজেক্ট, একটা 2টা ভার্ব। এখানে দেখ, যে 2টা জিনিস কি আমাদের সেম না, পার্থক্য তাহলে কি বুঝ। তোকে আমি এখনই ক্লজ মার্কার পড়ালাম না, তো জিনিসটা ভালো করে বুঝ। এখানে যদি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হয় তাহলে হবে কি, কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে যদি কোঅর্ডিনেট ক্লজ মার্কার হয় তাহলে হবে কি, কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেট ক্লজ মার্কার কোনগুলো, ওটা ফ্যান বয়েজ। আর সাবঅর্ডিনেট কোনগুলো, সকল ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ, দো, অল দো, যেগুলো পড়ালেন একটু আগে। হ্যাঁ, খেয়াল কর, তো ভালো করে খেয়াল কর। তাহলে আমরা সংখ্যাটাকে আরো সুন্দরভাবে বলতে পারি, আমরা সংখ্যাটাকে আরেকটু সুন্দরভাবে বলতে পারি, আমরা সংখ্যাটাকে আরেকটু সুন্দরভাবে বলতে পারি। হ্যাঁ, খেয়াল কর, আমরা এভাবে করে বলতে পারি যে যে সেন্টেন্সে ডাবল সাবজেক্ট ডাবল ফাইনাল ভার্ব, যে সেন্টেন্সে ডাবল সাবজেক্ট ডাবল ফাইনাল ভার্ব, ঠিক আছে, বা আমরা এভাবে করে বলতে পারি যে 2টা ক্লজ, 2টা ক্লজ মানে কি, ওই তো ডাবল সাবজেক্ট ডাবল ফাইনাল ভার্ব। ঠিক আছে, দেখ খেয়াল কর, যদি 2টা ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এই ক্লজ মার্কারকে কিন্তু কনজাংশন নামেও রাখা হয়, ক্লজ মার্কারকে কনজাংশন নামেও রাখা হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে 2টা ক্লজ বা ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে, তাহলে হবে কি, তাহলে সেটা হবে একটা
কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে তাহলে হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে কি বললাম, তোর যেভাবে খুশি তুই মনে রাখতে পারলি হলো যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব যদি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে তাহলে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। আর ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব যদি কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যুক্ত থাকে তাহলে হবে কি, তাহলে অবশ্যই হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, দেখ এবার কিন্তু আমরা জাদু শিখাবো, এবার আমরা জাদু শিখাবো, এবার আমরা জাদু শিখাবো। ঠিক আছে, খেয়াল কর। তো আশা করছি এ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখ তুই আর একটা সমস্যায় করবি, কোন সমস্যায় করবি আমি একটু বলি, খেয়াল কর। বিষয় হয়েছে যে এখানে দেখ এই জায়গাটা খেয়াল কর যে আছে কি আমাদের ডাবল সাবজেক্ট ডাবল ফাইনাল ভার্ব। তো আমাকে যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসতে বলে আমি চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ কি বললাম এই মাঝখানে যদি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকে তাহলে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি কম্পাউন্ড বানাতে বলি পারবি না। এটা তো কি সংখ্যা দিতে বললাম যে মাঝখানে যদি কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার বসে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেট বসলে হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে দেখ যদি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকে আমরাকে বাদ দেখি কোঅর্ডিনেটটা লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দেখ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানো একবারই সোজা, খালি মাঝে যে কনজাংশনটা থাকবে বা ক্লজ মার্কারটা থাকবে ওটা চেঞ্জ করলে উত্তর হয়ে যাবে। কিন্তু সমস্যা হবে কোথায়, খেয়াল কর। এই জায়গাতে দেখ, এই জায়গাতে দেখ আছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। যখন আমাকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল আসতে বলবে তখন আমার সমস্যা বাঁধবে। কিরকম সমস্যা ভালো করে দেখ, এখানে আছে ডাবল কিন্তু এখানে লাগবে একটা, আমি কি করব? আবার যখন এই সিম্পল থেকে আমাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে বলবে তখন আমি সমস্যা করবো যে আল্লাহ এখানে তো আমাকে হাতে আছে একটা আর এখানে তো কি বলবো যে দুইটা লাগবে, আমি কি করবো? আমার আমার পকেটে আছে 500 টাকা আর আমার খরচ 1000 টাকা, আমি কি করবো? এরকম একটা বিষয়। হ্যাঁ খেয়াল কর, ভালো করে বুঝে। তাহলে দেখ সমস্যা কোথায় হবে ভালো করে বুঝ। কি বললাম, যখন আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে বলবে সমস্যায় পড়বো, আবার যখন কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল আসতে বলবে আমি সমস্যায় পড়বো। কারণ কি এখানে আছে দুটো, এখানে লাগবে একটা, এখানে আছে একটা, এখানে লাগবে দুটো, তখন আমি এই সমস্যাটাতে পড়বো। ঠিক আছে, তো কথার কথা মনে কর। ঠিক আছে, তোর মানে মনে করছে অহরহ সম্পদ আছে, ঠিক আছে, তোর এত সম্পদের দরকারই নাই, তখন তুই কি করবি? আমার মতো কি গরিবকে দান করে দিবি অথবা কি বাদ দিয়ে দিবি, তাই না? এরকম একটা বিষয়। তো এখানে দেখ যে আছে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব। তো যখন আমি একটু বলি, যেখানে আমি বললাম যে জিনিসটা থাকবে কিরকম ভাবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝখানে কি একটা কনজাংশন থাকবে, আবার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। ঠিক আছে, এটা কি আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হতে পারে, এটা এই কি অর্ডারের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এখানে দেখ যখন আমি এই রূপ থেকে সিম্পল আসবো তখন কি করবো বলতো? বিষয় হয়েছে যে এখানে আছে আমার ডাবল, কিন্তু সিম্পল আসতে গেলে কি আমার একটা লাগবে না? তাহলে অতিরিক্তটাকে আমি কি করবো, যেটা আমাদের অতিরিক্ত সেটাকে আমি কি করবো, বাদ দিব না? তাহলে দেখ যে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আমি বাদ দিয়ে দিব, তাহলে কি আমাদের দায়িত্ব মিলে গেল না? দেখ আমি কি সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে দিবো, আর কি বললাম এখানে কিন্তু অবশ্যই আমাদের কোন ভার্ব থাকবে, ফাইনাল ভার্ব থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম। তো বিষয় হয়েছে এই যে ফাইনাল ভার্ব আছে না, একে আমরা নন ফাইনাল বানিয়ে দিব। কেমন করে বানিয়ে দিব বলতো? দেখ এখানে গোকে একটা ফাইনাল ভার্ব না, একে আমরা নন ফাইনাল বানাবো। কেমন করে বানাবো? এখানে আইএনজি করে দিলে তো হয়ে গেল, তাই না? দেখ তো বিষয় হয়েছে এই জিনিসটা খেয়াল কর যে এখানে এখানে ভালো করে বুঝ, এখানে হ্যাঁ দেখ আছে দুটো লাগবে একটা, তাহলে আমরা করবো কি অতিরিক্ত যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো দেখ এই যে দেখ এখানে একটা কি ক্লজ ছিল না, ক্লজ ছিল কিনা বল, ভালো কথা ছিল, কিন্তু এখানে তো আমি সাবজেক্ট আর ফাইনাল ভার্ব বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা কি আর ক্লজ থাকলো? অবশ্যই না। তাহলে এটা কি হয়ে গেল? অবশ্যই এটা একটা ফ্রেজ হয়ে গেল, অবশ্যই এটা একটা কি হয়ে গেল, ফ্রেজ হয়ে গেল। ক্লাসের শুরুতে একবারে বলেছিলাম ফ্রেজ যেখানে কি সাবজেক্ট আর ফাইনাল ভার্ব থাকে না। তাহলে এখানে দেখ এই যে ক্লজ ছিল আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, ফ্রেজ হলো না? তাহলে এখানে আমরা সুন্দরভাবে বলতে পারি যে এই যে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুটো ক্লজ থাকে। ঠিক আছে, দুটো ক্লজ থাকে, আর এখানে কি থাকে আমাদের একটা ফ্রেজ থাকে, একটা কি থাকে, ক্লজ থাকে। একটা ফ্রেজ থাকে একটা ক্লজ থাকে, ভালো করে বুঝ। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে ক্লিয়ার কিনা বলো। এবার দেখ এই রূপ থেকে আমি আবার এর উপর আসতে পারবো, এই যেখানে দেখ ফ্রেজ আছে না, তাহলে এখানে দেখ দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজ তো আগে থেকে আছে, এই যে ফ্রেজটা সেটাকে আমরা ক্লজ বানিয়ে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। আবার দেখ আমি এই রূপ থেকে এই রূপে আসবো, এখানে আছে দুইটা ক্লজ, একটা ক্লজকে আমি ফ্রেজ বানিয়ে দেবো, তাহলে ঝামেলা শেষ। ঠিক আছে, দেখ খেয়াল কর, দেখ এটা গেল কি আমাদের বেসিক থিম। হ্যাঁ, যে এখানে কি দুইটা ক্লজ আছে, একটাকে আমি ফ্রেজ বানিয়ে দিব, এখানে একটা ফ্রেজ আছে, এখানে কি আমি ক্লজ বানিয়ে দিব। তাহলে আমরা আরো সুন্দরভাবে বলতে পারি যে সিম্পল সেন্টেন্সে কি একটা ফ্রেজ থাকে একটা ক্লজ থাকে, আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা করে ক্লজ থাকে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার।
দেখো আশা করি ক্লিয়ার ক্লিয়ার রিয়াকশন যে নাই একবারে শেষ করে দেবো কিন্তু লাইভ। হ্যাঁ দেখো তাহলে দেখো সবাই একটু খেয়াল করো। হ্যাঁ তোদের বন্ধুদেরকে ডাকবি, একা একা শিখিস, লজ্জা লাগে না? দেখ খেয়াল কর। তাহলে এ পর্যন্ত থিম আশা করি ক্লিয়ার। এবার দেখ এই যে এতক্ষণ ধরে বক বক করলাম ভাই, এত কথা মনে থাকে না, শর্টকাট শিখিয়ে দেন। শর্টকাট অবশ্যই শিখিয়ে দিয়েছে, এটা সবাই নোট করবি। এরা নোট না করলে মাইর লাগাবো, এরা নোট না করলেই মায়ের। হ্যাঁ দেখ খেয়াল কর। দেখ বিষয় হয়েছে এখানে সমস্যার আগে সমাধানগুলো বলি। দেখ সমস্যা তো বলেছি, সমাধান নাই? আছে, হ্যাঁ আছে। দেখ খেয়াল কর, ওই যে সমস্যায় পড়বো, সমস্যার সমাধান হচ্ছে আমাকে সংজ্ঞাবন্ধ দেখতে হবে, ইন্টারচেঞ্জ বুঝতে হবে, আর প্রশ্নের টাইপ বুঝতে হবে। প্রশ্নের টাইপ জিনিসটা কি ভাইয়া? ওই তো বললাম না ক্লাসের একদম শুরুতে বলেছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 4 টাইপের প্রশ্ন আছে। তো আমাকে ওটাকে চিনতে হবে যে এটা কোন টাইপের মধ্যে পড়ছে, কিওয়ার্ড সহ নাকি কিওয়ার্ড ছাড়া। হ্যাঁ আর এখানে দেখ যে কিওয়ার্ড মনে রাখতে হবে, কিওয়ার্ড আমরা এখন শিখছি, সমস্যা নাই। তো দেখো, তো এখানে দেখো 2 নম্বর যে পয়েন্টটা বললাম না যে ইন্টারচেঞ্জ বুঝতে হবে, এটা আগে আমরা শিখি। খেয়াল করো, তাহলে এতক্ষণ ধরে যে বক বক করলাম সেটা আমরা এখন সামারি শিখবো। আরো সাবজেক্ট আছে পড়তে হবে। ভাইয়া তুমি কইরা কথা বললে ভালো হয়, তুমি করে কথা বলতে হবে। আল্লাহ, তাই নাকি? সবাই একটু নুরুল হকের কমেন্ট রিপ্লাই দাও তো, ওকে তুমি তুমি করে দাও, ঠিক আছে? দেখো লাস্টের দিক বুঝিস নি, ওরা তুই ক্লাস এসে রিমাইন্ড করে দেখিলিস। এখন আমি তোকে যেটা পড়াচ্ছি সেটা পড়, ঠিক আছে? অতটুক না বুঝলেও চলবে, এখন যেটা বুঝাবো সেটা বুঝতে হবে। খেয়াল কর, দেখ সবাই একটু কি জানলাম, নুরুল হককে তুমি তুমি করে দাও, তুমি তুমি। হ্যাঁ দেখ খেয়াল কর, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাই যে বুঝতে পারবে সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানি পানি করে দিবি। আচ্ছা এইভাবে করে দিই। দেখ দেখো এই কনসেপ্টটা বুঝতে হবে। খেয়াল কর, যদি পরীক্ষাতে আমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স দেয়, দেওয়ার পর বলে এটাকে কম্পাউন্ড বানাতে হবে, অথবা মনে কর তোকে বললো একটা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কমপ্লেক্স বানাতে, তখন তুই কি করবি? তখন সুন্দর হবে এখানে আমি লিখে দিই যে কে মানে হয়েছে কিওয়ার্ড, ঠিক আছে? এস মানে হয়েছে সাবজেক্ট, আর ভি মানে হচ্ছে ভার্ব। অবশ্যই কিন্তু এখানে আচ্ছা ভাবি বলে, হ্যাঁ দেখ খেয়াল কর। দেখ আচ্ছা কিওয়ার্ড পড়াবো এখন, এখন কিওয়ার্ড পড়াবো, এখন পড়াবো কিওয়ার্ড। হ্যাঁ দেখো দেখো, তো বিষয় হয়েছে যে কি বললাম, যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলে, আমি শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করবো, আমার ঝামেলা শেষ। হ্যাঁ দেখ খেয়াল কর, যদি আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স আসতে বলে বা কম্পাউন্ড করতে বলে, সেক্ষেত্রে আমি কিওয়ার্ড চেঞ্জ করব, ঠিক আছে? সাবজেক্ট কি নিয়ে আসবো, আর এখানে ভার্ব নিয়ে আসবো। সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় কি বললাম, যে কিওয়ার্ড সাবজেক্ট আর কি ভার্ব নিয়ে আসবো, ঠিক আছে? আসবো। হ্যাঁ কারণ কি, তোকে বললাম না যে সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটা ফ্রেজ থেকে একটা ক্লজ থাকে। এখানে দেখ একটা কি ফ্রেজ থাকে, একটা ক্লজ থাকে, বললাম না? বললাম তো তাই না? আর এখানে কি থাকবে, যে দুইটা করে কি ক্লজ, মানে এক কথা থেকে এখানে দুইটা ক্লজ থাকবে, এ মনে রাখ, যেখানে কি দুইটা ক্লজ থাকবে। তো এই যে ফ্রেজটা আছে না, এই ফ্রেজটাকে ক্লজ বানানোর জন্য আমরা করবো কি, যে কিওয়ার্ড চেঞ্জ করবো, সাবজেক্ট নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো। হ্যাঁ দেখ এর আগে মাথায় সেট কর, কি করতে হয় মাথায় সেট কর, তারপর প্রয়োগ দেখাচ্ছি আমি। আগে মাথায় সেট কর, আমি প্রয়োগ করা দেখাচ্ছি। দেখ আবার যদি কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলে, তাহলে আমি কিওয়ার্ড চেঞ্জ করব, সাবজেক্টকে বাদ দিব, আর ভার্বের সাথে আইএনজি করব, ঠিক আছে? এখানে একটু কেন করব, এখানে ডাবল ক্লজ আছে না, ওই ডাবল ক্লজকে আমরা ফ্রেজ বানাবো, ওখানে ডাবল ক্লজের মধ্যে একটা ক্লজকে ফ্রেজ বানাবো। ওই ফ্রেজ বানানোর জন্য কি আমরা এটা কি সাবজেক্ট কাটিয়ে দেবো, আর ভার্বের সাথে আইএনজি করবো। কেন আইএনজি করবো? কারণ ক্লজে কি ফাইনাল ভার্ব থাকবে, আর আইএনজি করলে কি নন ফাইনাল হয়ে যাবে, এই জন্য আমরা এই কাজটা করবো। হ্যাঁ খেয়াল কর, দেখো এই কনসেপ্টটুক কি, এটা হচ্ছে কি বাদ দিব, সাবজেক্ট বাদ, আর এখানে কি ভার্ব সাথে আইএনজি করবো। কেন করবো? কারণ নন ফাইনাল বানানোর জন্য। এটা স্ক্রিনশট নাও, এসএস ডান লেখো দিয়ে, স্ক্রিনশট নিয়ে এসএস ডান লেখো। খেয়াল করো, এই কনসেপ্টটুকু আগে মাথায় সেট করো, এটা আগে মাথায় সেট কর। আমি এখন মানে প্রয়োগ দেখাচ্ছি। হ্যাঁ দেখ দেখো এই কনসেপ্টটুকু আগে মাথায় সেট করো, যে কি বললাম, যে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। আর যখন আমি কি কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যাবো সিম্পলে, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্ট বাদ দিতে হবে, আর কি ভার্ব স্থান করতে হবে। দেখো
ডানে শেষ। এবার আমরা কি পড়বো, নিহারিকা এবার বুঝো, এটা বুঝতে পারলে দেখবা যে আর কিছু লাগছে না, আগের অংশটুকু না পড়লে চলতো। দেখো হইলো হইলো হইলো, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। দেখো দেখো দেখো, তাড়াতাড়ি উত্তর কর রে ভাই। ডান হয়েছে, মুন্না ডান। আচ্ছা আর কেউ? অনন্যা ডান, তানিয়া ডান। আচ্ছা আর কারো ডান হয়েছে? আরিফুল তোমার খবর কি? আচ্ছা দেখো, তো আমরা তাহলে আমাদের পড়ার মধ্যে ঢুকে পড়ি, পড়ার মধ্যে ঢুকে পড়ি। হ্যাঁ দেখো, ডান। দেখো খেয়াল করো তো, কনসেপ্ট সবার ক্লিয়ার। এবারে আমরা কিওয়ার্ড পড়বো, আমরা এবার কিওয়ার্ড গুলা পড়বো। হ্যাঁ দেখো, দেখো কিওয়ার্ড পড়বো। হ্যাঁ এটা কি? আচ্ছা এটা হচ্ছে ইয়ার স্পট। দেখো খেয়াল করো, কিওয়ার্ড পড়বো। হ্যাঁ দেখো, কিওয়ার্ড নাম্বার 1। দেখো চাইলে স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ ওটা তোমাদের গাইড বই থাকতে পারে। দেখ কি বললাম, দো অল দো। সিম্বলে কি হবে? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আর কম্পাউন্ডে কি হবে? বাট। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময়, এটা আমি গত দিনের ক্লাসেও বলেছিলাম যে যেই টাইপেরই প্রশ্ন দেখ, আগে আমাকে চিনতে হবে এটা কোন সেন্টেন্স। তো সেন্টেন্স চিনার উপায় কি? এই দেখ, যদি কোনো সেন্টেন্স আমি দো অথবা অল দো দেখি তাহলে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। যদি আমি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দেখি তাহলে কি হবে? সিম্পল সেন্টেন্স। আর বাট দেখলে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? তো যেই টাইপেরই সেন্টেন্স দেখ, আমার 1 নম্বর কাজ কি হবে? আমাকে আগে চিনতে হবে, আমাকে আগে চিনতে হবে, তারপর উত্তর। হ্যাঁ তো দেখো কি বললাম, দল থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, ইনস্পায়ার্ড অফ অথবা ডিসপায়ার্ড থাকলে কি সিম্পল সেন্টেন্স, বার থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? দেখ মাথায় সেট কর তাহলে কথার কথা, যদি বার যুক্ত একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমাকে কমপ্লেক্স করতে বলে, আমার কাজ কি হবে? আমার কাজ হবে বারটাকে চেঞ্জ করে দো অথবা অল দো করতে হবে। কারণ কি কমপ্লেক্সে কি হয়? দো অথবা অল দো হয়। আর আরেকটা বিষয় মনে রাখিস, এই যে বাট এটা সাধারণত হয় মানে কমার পরিবর্তে হয়, কমার পরিবর্তে। হ্যাঁ এটা হয় কি? কমার পরিবর্তে। এটা হয় কি আমার কমার পরিবর্তে। হ্যাঁ তো খেয়াল কর তো, বা কমার জায়গাতে, এটা মনে রাখি একটু। ঠিক আছে? তাহলে দেখ কথার কথা, যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে তাহলে কোন সেন্টেন্স হবে? চোখ বন্ধ করে কি হবে? সিম্বল হবে না? দেখ, তো এই সিম্বল সেন্টেন্সকে যদি তোকে কি বলে কমপ্লেক্স বানা, পারবি না। খালি এই কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে, আমরা ওই যে টেকনিকটা লিখে দিলাম ওটা, আর এই কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে। হ্যাঁ তাহলে আশা করি সবার এতটুকু মাথায় ঢুকেছে। তো আমরা তাহলে প্র্যাকটিসে ঢুকি। দেখো খেয়াল করো তো, আমরা ঢুকি। দেখ টায়ার্ড, খুব গরম লাগছে। দেখ তো এখানে দেখ, আমি কিন্তু পাশে লিখে দিইনি। এখানে যদি আমি বলতাম যে এটাকে সিম্পল আর কি বলবো যে কম্পাউন্ড বানা, না বললাম বলতো এটা কোন সেন্টেন্স, তখন মুন্নার মতো স্টুডেন্টরা বলবে যে ভাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেমন করে চিনলি? কারণ আপনি কি সিম্পল আর কম্পাউন্ড বানাতে বলেছেন। আর কমপ্লেক্স থেকে তো আর কমপ্লেক্স করা যায় না, তাই না? অন্য রূপান্তর করা যায়। তো ও মানে বলে ফেলতে পারবে। তো এই জন্য কি আমি দিইনি এটা। খেয়াল কর তোকে কি বললাম, যেই টাইপের সেন্টেন্স দেখ, যেই টাইপের সেন্টেন্স দেখ, আবার ভালো করে শুন, যে টাইপের সেন্টেন্স দেখ, আমার কাজ কি হবে? আমার কাজ হবে ফার্স্টে সেন্টেন্সটাকে চিনা, তারপর যে আমি ট্রিক্সটা লিখে দিলাম সেটা অ্যাপ্লাই করা। ট্রিক্সটা কি বললাম? আমি এখানে আবার ছোট্ট করে লিখে দিই যে সিম্পল, কক্সবাজার আর কি কম্পাউন্ড নাকি। দেখ এখানে শুধুমাত্র কি হবে? কিওয়ার্ড চেঞ্জ। এখানে কি হবে? কে এস ভি, আর এখানে কি হবে? কে এস কাটা আর ভার্ব আইএনজি। দেখো আমি ছোট্ট করে লিখে দিলাম। হ্যাঁ ছোট্ট করে লিখে দিলাম, কারণ আমাদের এই থিওরিটিক্যালি দরকার। তো বিষয় হয়েছে যে যেই টাইপের সেন্টেন্স দেখ, আমাকে আগে চিনতে হবে না? চিনতে হবে কিনা বল? চিনতে হবে। তাহলে এখানে দেখ সেন্টেন্স চিনার দুটো উপায় আছে। আমি আগের দিন বলেছিলাম যে কিওয়ার্ড দেখে চিনতে পারি, কয়টা ভার্ব আছে এটা দেখে চিনতে পারি। তো এখানে তো আমার ভার্ব দেখার কোনো দরকারই নাই। এখানে কিওয়ার্ড কি আছে? আমাদের দো আছে না? চোখ বন্ধ করে এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। চোখ বন্ধ করে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই দো অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমি বলি যে কম্পাউন্ড বানা, পারবি না? পারবি কিনা বল? অবশ্যই পারার কথা। ঠিক আছে? দেখ ভালো করে বুঝ, আমার আগে কিওয়ার্ড কি বললাম যে কমপ্লেক্সে হয় কি? দো অল দো। আর কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ডে হয় বাট। বাট খেয়াল কর, কমপ্লেক্স থেকে আমি যাব কোথায়? কম্পাউন্ডে।
কমপ্লেক্স থেকে যাবো কোথায়, কম্পাউন্ডে। আমাকে কি করতে হবে, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না, হ্যাঁ দেখ কি করতে হবে, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে কমপ্লেক্সে কিওয়ার্ড কি আমাদের দো অল দো, কিন্তু কম্পাউন্ডে কি হয় বাট। তাহলে এখানে দেখ এই যে দো অল দো টুক আছে এটাকে আমি বাদ দিয়ে দিব, দিয়ে করবো কি, এটা পরিবর্তন করে করবো আমরা বাট, এটা পরিবর্তন করে করবো কি আমরা বাট। কিন্তু বাটটা বসাবো কোথায়, ওই তো বললাম না যে কমার জায়গাতে, তাহলে কমা কোথায় আছে ওখানে বসিয়ে দিবি। তাহলে একে যদি আমরা কম্পাউন্ড বানাই, এর উত্তর কি হবে, এর উত্তর হবে যে হি ইজ পোর, এই কমার জায়গায় আমি কি লিখবো বাট, হি ইজ অনেস্ট। তাই উত্তর হয়ে গেছে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানালাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, ঝামেলা শেষ। আবার যদি এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলতো, আমি কি করতাম, এই বারটুক চেঞ্জ করে কি করতাম, দোয়াল দো করতাম। দোয়াল দো করতাম কোথায়, এই সেন্টেন্সের শুরুতে, আর এবারে যেহেতু ধরনটা কমা লাগিয়ে দিতাম। হলো, দেখো খেয়াল করো, খেয়াল করো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আমি সিম্পল শিখেছি। তার আগে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা বলো এটা কোন সেন্টেন্স, আর এটাকে কম্পাউন্ড বানাও, কমেন্টে উত্তর করো। 5 নাম্বারটা বলো এটা কোন সেন্টেন্স, 5 নাম্বার এখানে লিখবা 5, এটা সিম্পল হলে লিখবা এস, কমপ্লেক্স হলে লিখবা সিএক্স, আর কম্পাউন্ড হলে লিখবা সিএম, ঠিক আছে। এটা কোন সেন্টেন্স আগে বলো, বলার পর এটা তো কম্পাউন্ড যেটা করতে বলেছে এটা অবশ্যই কম্পাউন্ড না, তো এটা তুমি বলো যে এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স, তারপর এটা কম্পাউন্ডে কি হবে উত্তর দাও তাড়াতাড়ি। দেখো তাড়াতাড়ি খেয়াল করো, তানিয়া 1 নাম্বার সিম্পল হয়ে মার খাবি। দেখ এখানে দোয়াল দো আছে না, দোয়াল দো কি হয়, কমপ্লেক্স হয় না। দেখো এই দেখ রিমন সাবাস, তোমার উত্তর সঠিক, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এবার রাখে কম্পাউন্ড বানিয়ে কি হয় বলো, এটা কম্পাউন্ড কি হবে, আমার উত্তর দে, বলো এটা কম্পাউন্ডে কি হবে, আমার উত্তর দাও তাড়াতাড়ি, উত্তর দে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কি উত্তর দে, উত্তর ঠিক যারা কমপ্লেক্স বলেছো। ওরে রে রে রে। এখনই দুর্ঘটনা করছিল, বুঝতে পারলি, এটা বুঝতে গেছে আর অবস্থা খারাপ। আচ্ছা দেখো, এই মানে ওয়ার ইয়ারফোন নিয়ে বসে শান্তি নাই। দেখো এখনই দুর্ঘটনা ঘটছিল, দেখো দেখো দেখো, বসা যাবে না। এ অন্য মার খাবি, দেখ একবারে মার দিব। দেখ তোদের অত্যাচারে বুঝতে পারছি না, এখানে কি বললাম রে, দু অল তো থাকলে কম্পাউন্ডে কি হয় বাট হয় না। তো তুই কোন লজ্জায় এখানে অ্যান বললি বলতো, বল কোন লজ্জায় অ্যান বললি, আমাকে আগে তুই এটা বল যে হয় আমি এর লজ্জাতে এখানে অ্যান বললাম। দেখ দেখো বাট হবে না অ্যান হবে, আগে এটা বল। দেখো এটা এখন আবার সেট করা লাগবে ভালো করে। যাই হোক ক্লাসই এন্ড করে দেবো, হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো, মানে গরমের মধ্যে ভালো লাগছে না আর। দেখ শয়তান গুলা, এখানে খেয়াল কর, তোরা কি বললাম রে, ওই কি বললাম, দো অল দো আছে, মানে অবশ্যই কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্সে দো অল দো হলে কম্পাউন্ডে কি হয় বাট হয় না। তাহলে এটার উত্তর কি হবে, এত দো অল দো বাদ দিয়ে দিবি পরীক্ষাতে, দো অল দো বাদ দেওয়ার পর করতে হবে কি আমাকে কম্পাউন্ডে বাট, কম্পাউন্ডে কি করতে হবে বাট করতে হবে। বাটটা বসাবো কোথায় রে, যেখানে কমা আছে সেখানে না। তাহলে দেখেন দেখ যদি আমি বাট লাগিয়ে দিই তাহলে উত্তর দেখা যাবে যে হি ইজ হেলদি, হি ইজ লেজি, বাট হি ইজ লেজি। এটা হলো কি আমাদের, এটা হচ্ছে আমাদের হলো কম্পাউন্ড, হ্যাঁ। দেখ তো কম্পাউন্ড করতে আশা করি কারো অসুবিধা হবে না। খেয়াল কর এটা, দেখ এটা কোন সেন্টেন্স, বাট আছে না, মানে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ডে বাট হলে কমপ্লেক্সে কি হবে, দো অথবা অল তো হবে না, দো অথবা অল আমরা লাগাবো কোথায়, সেন্টেন্সের শুরুতে। তাহলে এরা কি যদি আমরা কি বলি কমপ্লেক্স বানা, তো কাজ কি হবে, এখানে বাটটুক আছে না, বাটটুক বাদ, এখানে সুন্দর করে দো লাগিয়ে দিবি, এখানে তো অথবা অল লাগিয়ে দিবি, টিএইচ ও ইউজিএইচ, ইউ টিএইচ ও ইউজিএইচ, ঠিক আছে। দেখ খেয়াল কর, দেখ তাহলে এখানে দেখ 2 নাম্বার যদি আমি কমপ্লেক্স করতে বলি, এখানে বাট বাদ, বাটের পরিবর্তে কি লিখবো, শব্দ কি দেখতো, কি চেঞ্জ করতে হবে না, বাটের পরিবর্তে আমি কি লিখবো, বাটের পরিবর্তে লিখবো আমি সুন্দর ভাবে করে দো অথবা অল দো, এটা লাগাবো কোথায় সেন্টেন্সের শুরুতে, আর বাটের জায়গায় একটা কমা লাগিয়ে দেবো, তাই উত্তরটা হয়ে যাবে। তখন হবে কি, দো তানিয়া ইজ রিচ, সি ইজ কি নট হ্যাপি, উত্তর হয়ে গেল কি আমাদের কমপ্লেক্স। হলো, দেখ তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার, কমপ্লেক্স কম্পাউন্ডের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা সিম্পল করা শিখবো, ক্লিয়ার হলে বল, না হলে বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ হয়েছে মনে হয় উত্তর ঠিক, দেখো তা নিয়ে উত্তর ঠিক,
তারপর নুরাইয়া উত্তর ঠিক। দেখ দেখো এবার দেখ একটা যদি সিম্পল বানাতে বলে তখন কি করব, ভালো করে খেয়াল কর। সিম্পল বানাতে বলেছে ভালো কথা, কোন ফর্ম থেকে সিম্পল বানাতে বলেছে? এ দেখ কমপ্লেক্স থেকে সিম্পল বানাতে বলেছে না? তাহলে দেখ কমপ্লেক্সে কি আছে, দোল আছে না? তাহলে কমপ্লেক্সে দোল থাকলে সিম্পলে কি হবে দেখতো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা হবে। এখানে অনেকেই ভুল করিস, ডেসপাইটের পর অফ লাগিয়ে দিস, ডেসপাইটের পর কোনো সময় অফ হয় না, ডেসপাইটের পরে অফ হয় না, ইনস্পাইটের পর কি অফ হয়। তো খেয়াল কর এখন যদি আমরা সিম্বল বানাই আমার কাজ কি হবে, এই দো অল তো বাদ দিতে হবে। এখানে সত্য দেখ আমি কি হচ্ছে কি কমপ্লেক্স থেকে সিম্বল বানাচ্ছি, কমপ্লেক্স থেকে কি করছি সিম্বল বানাচ্ছি, মানে নিচ থেকে উপরে উঠছি। তাহলে আমার কাজ কি হবে, আমার কাজ হবে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে দো অল দো এই কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ডেসপাইট লিখতে পারি, বা তুই চাইলে ইনস্পাইট লিখতে পারিস, কোনো সমস্যা নাই, ইনস্পাইট সমস্যা নাই। হ্যাঁ দেখ এরপর কি দেখতো সাবজেক্ট বাদ দেওয়া লাগবে না। দেখ যেহেতু এখানে দেখ দুটো অংশ আছে, এখানে একটা অংশ এখানে একটা অংশ, যেহেতু আমি আগের অংশকে চেঞ্জ করছি তাহলে আগের অংশের সাবজেক্টটা বাদ দিব, এখানে আমি হিকে বাদ দিয়ে দেবো, বাদ দিলাম। এরপর দেখ ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন এই ইজের আইএনজি ফর্ম কি হবে দেখি, কে কে পারিস? ইজের আইএনজি ফর্ম কি হবে, কে কে পারো দেখি, আগে উত্তর দাও, বলো ইজের আইএনজি ফর্ম কি হবে, আগে কমেন্টে উত্তর দাও যে ইজের আইএনজি ফর্ম এটা। এখন তো পানি পানির কিছু হয়নি, আরো মেলা জিনিস আছে। হ্যাঁ খেয়াল কর, এমন এমন প্রশ্ন আছে দিলে তোর স্কুলের মাস্টারের দাঁত লেগে যাবে, বুঝতে পারলি? এমন এমন প্রশ্ন আছে যে দিলে মাস্টারের দাঁত লেগে যাবে। খেয়াল কর একটা মানে মানে খুব মানে আমার স্টুডেন্টকে জ্বালাতো, বুঝতে পারলি? দিয়ে আমি দিয়েছি যে প্রশ্নটা দিবি, দিয়ে সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ডারে, হ্যাঁ বলেছি যে তোকে এটা মানে চেঞ্জ করে আনতে হবে না, তুই যা খালি জিজ্ঞাসা করবি যে স্যার বলেন এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, তুই খালি এটাই জিজ্ঞাসা করবি, চেঞ্জ করতে বলা দরকার নাই। এটা বলবি দেখবি তাড়াতাড়ি লেগে যাবে, আর চেঞ্জ করতে বলে তো উল্টে যাবে, বুঝতে পারলি? তো যাই জিজ্ঞেস করেছে পারেনি, বুঝতে পারলি? মানে পারেনি না, একটা উত্তর দিয়ে দিয়েছে, এখন স্যার মানুষ উত্তর তো দিয়ে রাখবে। পরে ছেলেটাকে বুঝছিলাম যে তো স্যার যেটা দিয়েছে সেটা হচ্ছে ভুল উত্তর, এটা হচ্ছে এই কারণে এই উত্তর। হ্যাঁ দেখ খেয়াল কর, তো খেয়াল কর, এই বল ইজের আইনজি ফর্ম কি হবে, তাড়াতাড়ি বল, ভালো লাগে না, তাড়াতাড়ি বলো। এই দেখ সবার উত্তর ঠিক, তোরা তো জানিস রে, তোরা তো জানিস। দেখ ক্যামিজার অজয়ের এদের আইএনজি ফর্ম হয় বিং, তাহলে এখানে দেখ ইজ আছে না, এখানে আমি বিং করে দেবো, ঝামেলা শেষ। ডেসপাইট বিং পোর হি ইজ অনেস্ট, এর স্যাররা অনেকভাবে শিখায়। এখানে দেখ হি আছে না, হি এর পজিটিভ ফর্ম লাগাবি, দিয়ে মানে এই যেখানে যে নাউন থাকবে তার কি করবি, মানে সরি এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে তার নাউন ফর্ম বানাবি। কেমন করে করতে হবে উত্তর ডাইরেক্ট হবে যে ডেসপাইট বিং হিজ পোরনেস, ঠিক আছে, দিয়ে উত্তর করতে হয়, অত খাটনি করার দরকার নেই ভাই, এর উত্তর ঠিক আছে। দেখ কিওয়ার্ড চেঞ্জ, ভার্ব চেঞ্জ করে দিলাম, লিখে দিলাম বাদ বাকি অংশ, আর সাবজেক্ট তো আগেই বাদ। হ্যালো দেখ এই দুই নাম্বারটা যদি আমরা চেঞ্জ করি, এখন দুই নাম্বারটা যদি আমরা চেঞ্জ করি, দেখ এখন এবার কি হবে, ঠিক আছে রে মুসলাম আমি। দেখ ভালো করে খেয়াল কর, যেই টাইপের সেন্টেন্স দেখ আগে চিন্তা হবে না, বাট আছে মানে কোন সেন্টেন্স, বাট আছে মানে এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, তা আমি সিম্পল করবো, বাট অবশ্যই বাদ, সিম্পল করতে গেলে কি বাট বাদ না। দেখ আমি এখন করছি কি এই কম্পাউন্ড থেকে সিম্পল যাচ্ছি, আমার প্রথম কাজ কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিওয়ার্ড কি বাট না, বাট আমাদের বাদ, তাহলে বাটের পরিবর্তে কি হবে দেখ তো, এখন পড়লাম না যে কম্পাউন্ডে বাট হলে সিম্বলে কি হয়, হয়তো কি ইন্সপায়ার্ড অথবা এক্সপায়ার্ড হয়। তাহলে এখন দেখ ও এখানে দেখ বাট আমাদের বাদ, এখানে আমরা করবো কি, এখানে আমরা সুন্দরভাবে করে করবো, কি করবো ক্যা করুমে, এখানে লিখে দেবো আমি ডেসপাইট। প্রথম শব্দ কি আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিওয়ার্ড চেঞ্জ করলাম। এরপরে শর্ত কি সাবজেক্ট বাদ দিয়ে লাগবে না, তাহলে সাবজেক্ট কি আমাদের এই তো ভার্বের আগে আছে কি তানিয়া, তানিয়া আমাদের সাবজেক্ট, তানিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, বিদায় করলাম। করার পর করতে হবে কি আমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে, আমরা সবাই জানি ইজের আইএনজি ফর্ম কি হয় বিং হয়, এখানে আমি বিং লিখে দিলাম। এখানে কি আমি রিচ লিখে দিলাম, এই বারটা তো বার, তাহলে বারের জায়গায় কি দেবো কমা দিয়ে দিব, কমা দিয়ে দিলাম। এবার দেখ এখানে সি আছে না, বিষয় হয়েছে এখানে কি তানিয়ার পরিবর্তে বসছিল কি আমাদের সি, তো এখানে সব থেকে ভালো হয় যে সি এর জায়গাতে আমরা তানিয়া লাগিয়ে দিব আবার, ঠিক আছে, মানে সিটা কে এর নির্দিষ্ট থাকছে না তাই না, এই জন্য এখানে আমরা নামটাই বসিয়ে দেবো, এটা প্রোনাউন ছিল নাউন করে দেবো, সি যা আছে লিখে দেবো। দেখ ডেসপাইট বিং রিচ হবে কি তানিয়া ইজ কি নট হ্যাপি হলো। দেখ এই দেখ এই অংশটুকু কি আমাদের একটা ফ্রেজ, এটা কি একটা ক্লজ, তাহলে একটা ফ্রেজ একটা ক্লজ সিম্বল সেন্টেন্স হয়ে গেছে হলো। দেখ আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার এই সিম্বল সেন্টেন্সকে যদি আবার কমপ্লেক্স বানাতে বলি পারবি না, দেখ আশা করি ক্লিয়ার, ঠিক আছে বলো এই স্টুডেন্ট কমে গেছে, শেষ করে দেবো, দেখো শেষ করে দেবো, শেষ করে দেবো। আচ্ছা অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, অন্য জায়গায় ক্লাস 40 মিনিট হয়,
অনেক গ্রুপে পেড ব্যাচের ক্লাস 40 মিনিটের হয়। কি বলবো স্যার, আমি 2.5 ঘন্টা ক্লাসও নিয়েছি আর আগের ব্যাচে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস ছেলেপেলে করেছো, ঠিক আছে। এই কি বলবো যে মানে 8টার দিক শুরু করতাম, 10:30 11টা এরকম শেষ হতো। কারণ আগের বছর তো আমি প্রায় 10 বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি, 10 বছর, 10 বছর প্লাস 15 বছর হবে পেড ব্যাচে। মানে যা করা আছে তাই এসছে, একটাও বাইরে যায়নি। সবাই তো মানে কি বলবো যে ভাইয়া হেভি পরীক্ষা হয়েছে, একবার সহজ কোশ্চেন হয়েছে, আমরা যে কোশ্চেন সহজ না মানে পড়া জিনিস পড়েছে ওই জন্য সহজ লাগেছে। দেখ তাহলে মুসলাম, দেখ তো আর 2টা করে ছুটি যা, তোদের এত কিসের জন্য কারেন্ট, ছুটি দেবো যা। হ্যাঁ কিছু কে ছিল না খেয়াল কর। এবার দেখ এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমি এবার কমপ্লেক্স বানাই, এটা সিম্পল সেন্টেন্স চিনলাম কেমন করে, ডেসপাইট আছে এইভাবে চিনলাম। হ্যাঁ খেয়াল কর, তাহলে এখন খেয়াল কর ডেসপাইট আছে সিম্পল সেন্টেন্স, তাহলে ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স বানাতে চাই, সিম্পল থেকে কমপ্লেক্স বানাতে চাই, আমার কাজ কি হবে, ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে ডেসপাইট আছে, ডেসপাইটের পরিবর্তে আমি লিখবো কি দো অথবা অল দো। আচ্ছা আমি অল দো লিখলাম, কারণ দো তো বারবারই লিখছি, লিখলাম। দেখ এরপরে শর্ত কি, সাবজেক্ট আনতে হবে না, সাবজেক্ট কি রে, উই, উইকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে দেখ এখানে কি আছে যে রেনিং লিখবো, আচ্ছা 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 আচ্ছা, একটা মিস্টেক, হ্যাঁ ডেসপাইট বিং রেনিং। আচ্ছা আচ্ছা খেয়াল করো, এখানে বিষয় আছে যে একটু বিষয়টা আছে এরকম যে এখানে দেখো যে রেনিং উল্লেখ করা আছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো ব্যক্তি না, এখানে অবশ্যই ইট লাগাতে হলো, এটা মিস্টেক আমার, ইট। হ্যাঁ খেয়াল করো, দেখো এখানে অনেক সময় সাবজেক্টে মিল না থাকতে পারে, তো এক্ষেত্রে তুমি দেখবা যে ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, বস্তুবাচক হলে এখানে কি লাগিয়ে দেবা, ইট লাগিয়ে দেবা। এখানে দেখি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো কোনো ছেলে মেয়ে হয় না, যদিও বৃষ্টি বলতে মেয়ে মানুষকে বোঝায়, তবে হয় না তাই না, দেখ খেয়াল কর, ইট লাগালাম। এবার দেখি যে রেনিং লাগিয়ে দিলাম, ঠিক আছে, রেনিং আর এ আই ট্রেনিং, ঠিক আছে। কি হবে যে উই ওয়েন্ট আউট, খেয়াল করো। দেখ কি করলাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, সাবজেক্ট চেঞ্জ করলাম, এখানে খালি একটা ভার্ব লাগবে। এখন ভার্বটা আমি দিব কেমন করে, এখানে দেখ বিং আছে না, বিং আছে, তাহলে এখানে আমাকে সি অনুযায়ী ভার্ব করতে হবে। আচ্ছা এখানে ভার্ব কি হবে, কে কে বলতে পারো, বলো এখানে ভার্ব কি হবে। হ্যাঁ অবশ্যই, বলো বলো। এটা অফলাইনে আসলে আরো ভালো বুঝতে পারতি, হ্যাঁ অনলাইন তো ওইখানে দেখ যে একা একা বলতে ভালো লাগে না, আর অফলাইনে অনেক মজা হয়, তো তখন আরো ভালো হয়। দেখ খেয়াল কর, তাড়াতাড়ি বল, ভাবটা তাড়াতাড়ি বল রে ভাই, এটা যদি পারিস তাহলে বুঝবো যে কনসেপ্ট ক্লিয়ার, মানে তোরা 5-এ 5 পাবি, বলে দেবো, তাড়াতাড়ি খেয়াল কর। এই দেখ নুরাইয়া ভুল, ভুল 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 ভুল, অনন্যা ভুল, নুরাইয়া ভুল। দেখ খেয়াল কর, এখানে দেখ এর জন্য তো ধরলাম তাই না, এই দেখ এম ইজ আর, তারপর কি ওয়াজ ওয়ার, এদের সবার আইএনজি ফর্ম কি হয়, বিং হয় না, এদের সবার আইএনজি ফর্ম কি হয়, বিং হয়। মানে এক কথাতে এগুলো সব কি ফাইনাইট ভার্ব, আর এদের নন ফাইনাইট ফর্ম হয় কি বিং। তো এখন যখন আমি নন ফাইনাইট থেকে ফাইনাইট আসবো, তখন আমি কেমন করে বুঝবো যেখানে এম হবে, ইজ হবে, আর হবে, অজ হবে নাকি ওয়ার হবে, আমি কেমন করে বুঝবো, তাই না। খেয়াল কর, বিষয়টা হচ্ছে সবার আইএনজি ফর্মে তো বিং, তাহলে এখন যখন আমি বিং থেকে আগের রূপে আসবো তখন কেমন করে বুঝবো, তখন কিচ্ছু না, আমি এই পরের অংশটুকু দেখবো যে এটা কোন টেন্সে আছে, যেই টেন্সে থাকবে সেই টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসিয়ে দেবো, ঝামেলা শেষ। দেখ এখানে কি আছে, ওয়েন্ট আছে না, এই ওয়েন্ট কি, এই গোর কি পাস্ট ফর্ম না, গোর কি পাস্ট ফর্ম ওয়েন্ট না, তাহলে আছে কোন টেন্সে রে, বল শয়তান গুলা কোন টেন্সে আছে, পাস্টে আছে না, তাহলে এখানে ইজ হবে, এখানে ইজ হবে। দেখ পাস্টে আছে না, তো পাস্টে থাকলে কি হয় রে, পাস্টে থাকলে ইটার পর কি হয়, অজ হয়, এখানে আমরা অজ লাগিয়ে দিব। দেখ এ ভুল খান্ডে করে দিবি, ঘেঁচাং করে 00 পেয়ে যাবি, কি মজা। দেখ হলো, দেখ আচ্ছা গেল, দেখ খেয়াল কর, আশা করি ক্লিয়ার। এটা বুঝলাম, পরেরটাও দেখ সেম, পরেরটাও দেখ সেম, ক্লাস এন্ড করবো, আরো ছিল তবে করাবো না। হ্যাঁ দেখ ভালো করে বুঝ যে ডেসপাইট আছে মানে সিম্পল সেন্টেন্স, একে যদি আমরা এখন কমপ্লেক্স করি, আর আরেকটা বিষয়, একে যদি কম্পাউন্ড করতাম তাহলে কি করতাম, এখানে অর্ডার থেকে বাদ দিয়ে দিতাম, আর এখানে কমা দিছিলাম না, এখানে আমরা বাট লাগিয়ে দিতাম, তাহলে উত্তরটা হয়েছিল। দেখ এখন 3 নাম্বারটাকে আমরা চেঞ্জ করি, 3 নাম্বারটা আছে কি আমাদের সিম্পল, বানাবো কি আমরা কমপ্লেক্স, তাহলে এখানে ডেসপাইট আছে, এবারে আমরা দো লিখি, লিখলাম, কিওয়ার্ড চেঞ্জ করলাম, এরপর শর্ত কি সাবজেক্ট নিয়ে আসতে হবে না। এবার দেখ এখানে আমি কি সম্পর্কে বলছি, আচ্ছা এখানে আর ছিল, হ্যাঁ যে এখানে খেয়াল কর যে ডিসপাইট, আচ্ছা ইনস্পায়ার্ড অফ কি বিং কস্টলি পিপল লাভ টু প্লে ইট, মানে
এটা কি অনেক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও লোকজন খেলতে পছন্দ করে। মানে আমি বুঝতে পারছি যে এখানে কোনো খেলা সম্পর্কিত বিষয়। তো এখানে দেখ খেলা কি বস্তুবাচক, তো এখানে আমরা কি লাগাবো, যে ইট লাগাবো। ঠিক আছে, দো ইট লাগালাম। ঠিক আছে, দেখ কস্টলি, এখানে সম্ভবত গেম ছিল, বুঝতে পারলি, আমি স্লাইড বাঁচানোর জন্য লিখিনি। হ্যাঁ, এখানে কি হবে, পিপুল লাভ টু প্লে। হুম, দেখ দেখ কি চেঞ্জ করলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, বাকি অংশ লিখে দিলাম, এখানে কমও লাগিয়ে দিচ্ছি কিন্তু। এবার দেখ এখানে একটা কি লাগবে, ভার্ব লাগবে না? তো এখানে তো বিং আছে, এখানে বিং তো অনেক কিছু রাঞ্জি ফর্মই হয়, তাহলে এখানে আমরা কোনটা লাগাবো? দেখ লাভ আছে না, লাভ কি প্রেজেন্ট, এখানে হবে কি ইজ। হলো যে দো ইট ইজ কি কস্টলি গেম, পিপল লাভ টু প্লে ইট। হলো, এটা হলো কি আমাদের কমপ্লেক্স। আর কম্পাউন্ড মানতে গেলে এখানে কমা যেতে আমরা বাট লাগিয়ে দিতাম, ঝামেলা শেষ। ঠিক আছে, দেখ আরো ছিল, এই যে এখানে দেখ যে কিসের আছে, এখানে দেখ ইফের নিয়ম ছিল, আরো অনেক নিয়ম ছিল, এগুলো আমরা পরে শিখবো, আজকে আর না। ঠিক আছে, দেখ দেখো তাহলে ক্লিয়ার কিনা বলো। দেখো ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো যে ক্লিয়ার কিনা। তাই আজকে এই একটা কিওয়ার্ড থাক, তোরা হয়তো বা অফলাইনে অনেকগুলো কিওয়ার্ড পড়েছিস, দরকার নাই, মাত্র 6টা কিওয়ার্ড পড়াবো, 6টা কিওয়ার্ড দে, যেই টাইপের সেন্টেন্স দেখ পানি পানি করে ফেলবি। দেখ দেখো তাহলে বল, অফলাইনে যেখানে শিখেছিলি ওই জায়গায় আর এখানে আমার কাছে যে 1 ঘন্টা 10 মিনিট পড়লি, পার্থক্য বল তোরা, তাড়াতাড়ি বল, বুঝলাম আমি। ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলবেন, না হলে মাইল লাগাবো। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। দেখ যে কোনো উপকারে আসলো, পড়া বুঝতে পেরেছো, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, এবার সবাই নাই, ক্লাস শেষ মানে নাই, ভাইয়ের কথা শোনানোর দরকার নাই। দেখ আরো ছিল, এটা করাবো না। ঠিক আছে, কেমন লেগেছে না লেগেছে আমি একটা পোস্ট দিব এখনই, কমেন্ট করবি সবাই, তোরা কিন্তু কমেন্ট করিস না। ঠিক আছে, আর আজকে ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। হুম, দেখো বলো বলো, কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো? ঠিক আছে, কেমন লাগলো আমি যতটুকু শিখালাম? ঠিক আছে, আগে হবে শিখেছিলে কিনা বলো, বলো যেখানে পড়েছিলে তুমি অফলাইনে এতদিন, পার্থক্য বলো, আকাশ পাতাল পার্থক্য কিনা বলো। বন্ধুরা আপনার কাছে পড়েছি, হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকেই শেষ ক্লাস, তারপর তোমাদের ইয়া হবে, টেস্ট পরীক্ষা শুরু না, তারপর টেস্ট পরীক্ষার পর একবারে পড়ানো শুরু করবো। হুম, দেখো আচ্ছা বলো বলো, কালকে অবশ্যই পড়াবো, কালকেও 8:30টায় ক্লাস, কালকে এত বললাম না 6টা কি আউট পড়তে হবে, কালকে শিখিয়ে দেবো, যাও 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, একটা তো পড়া হয়ে গেছে, 5টা বাকি আছে। বলো বলো বলো, এই কমেন্ট করতে পারিস না। দেখো আমি কোন কলেজে পড়ি, আমি রাজশাহী কলেজে পড়ি। ঠিক আছে, আমি রাজশাহী কলেজে পড়ি, রাজশাহী কলেজ, রাজশাহী কলেজ, এভাবে লিখছ না, রাজশাহী কলেজে পড়ি। খেয়াল কর। আচ্ছা আরো কিওয়ার্ড যখন আছে না, ওগুলো পড়া হলে বুঝতে পারবি। আরো তো মেলা টপিক আছে, সাবিক সিভিক্স আছে, রাইট ফ্রম ভার্ব আছে। সাবিক সিভিক্স এর ক্লাস খানটা বুঝতে পারলি, আগের ব্যাচেরটা মানে আপলোড করবো ভাবলাম, তো ক্যাপকাট এডিট করলাম, করার পর দেখছি যে তোর পেমেন্ট চাই এক্সপোর্ট করতে। তুই পেমেন্টের কিছু বলি, ওই বেশি মানুষ। যাই হোক, ওই কমেন্ট টমেন্ট সহ আপলোড করলে করতে হবে ইউটিউবে, বুঝতে পারলি। তো যাই হোক, ওরাও মানে কি বলবো, যে 2টা ক্লাস আছে, ফ্রি ক্লাস সাবিক সিভিক্স এর, একবারে সেই লেভেলেরই পড়া হয়েছে, দেখলে বুঝতে পারবি। কিন্তু প্রথম ক্লাসে কয়েকটা ছাগল এমন কমেন্ট করে জ্বালালছে, অল থেকে ব্লক করা লাগেছিল। তো যাই হোক, দেখ, তো তোরা হয়তো বা অনেকেই অনেক কোর্সে ভর্তি আছিস। ঠিক আছে, অনেক কোর্স আছে যে কি বলবো, যে 2500 টাকা থেকে, আচ্ছা এরকম যে 1500 থেকে, কি বলবো, যে 2500-এর মধ্যে অল সাবজেক্ট পড়াচ্ছে। ঠিক আছে, অল সাবজেক্ট। হ্যাঁ, এরকম কোর্সে তুই চাইলে ভর্তি হতে পারিস, নাও পারিস, তবে আমি শুধুমাত্র ইংরেজির জন্য কোর্স লঞ্চ করবো, শুধুমাত্র ইংরেজি, অন্য কিছুর জন্য না। ঠিক আছে, এখানে যেগুলো অল সাবজেক্টের কোর্স হয়, এখানে লিমিটেড ক্লাস, ইংরেজির জন্য খুব বেশি মনে হচ্ছে 20টা টপিকে 20টা ক্লাস, বাংলার জন্য 20টা ক্লাস, এরকম ধর মানে লিমিটেড ক্লাস হয়। এখানে দেখ যে ক্লাস সংখ্যা অনেক কম, এখানে কি ক্লাস সংখ্যা অনেক কম, এখানে কিন্তু ইংরেজির দুর্বলতা দূর করা সম্ভব না। তো আমি ডাইরেক্ট ইংরেজির ওপরই কোর্স লঞ্চ করবো। আগের বারও খুলেছিলাম, আগের বার প্রায় মানে কত কি বলবো, যে 15,000 মতো ক্লাস হয়েছিল আমার প্রথমবার। ঠিক আছে, মানে 15,000 মতো স্টুডেন্ট আবার ক্লাস দেখেছিল একটা টপিকের, মানে পুরো মানে আমার পেজ দেখ কত ছোট পেজ, তারপরে এরকম ছিল, মানে কি বলবো, যে ভালো লেগেছিল অনেক বিষয়টা। তো এবার আশা করছি অনেক বেশি হবে। এবার আগের বার তো অনেক প্রচার প্রচারণা করেছিলাম, এবার করে নেয়, ডাইরেক্ট লিঙ্ক দিলাম, ক্লাসে আসলি, না হলে পরে টেস্ট পরীক্ষা পর ঠিকই আসবি, এটা যে বিষয়। তো এখানে যেহেতু আমি ইংরেজির ক্লাস লঞ্চ করবো, এখানে প্রায় 100+ ক্লাস হবে।
প্রায় কি 15 বছরের কি প্রশ্ন সমাধান করে দেবো। এতগুলো প্রশ্ন যদি ব্যাখ্যার সহ সমাধান করা যায়, ইংরেজিতে প্লাস কেউ ঠেকাতে পারবে না। তো কোর্সের বিষয়ে পরে বলবো, এখন আমিও হাঁপিয়ে গেছি, তোরা অন্য কোথাও ভর্তি হতে পারিস, আবার নাও পারিস। তবে যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, আমি রেকমেন্ড করবো যে তুই আমার কোর্স কিনতে পারিস। আমি জুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ধরে ধরে সমস্যা সমাধান করে দিই। হ্যাঁ, তো যাই হোক, এখন ডিসিশন ইজ ইওর। আমি অনেক টায়ার্ড এখন, ঠিক আছে? তাহলে কালকে আবার 8:30টায় ক্লাস হবে। আর কোর্স লঞ্চ করলে 1 তারিখ থেকে, মানে তোদের টেস্ট পরীক্ষা তো সেপ্টেম্বরের 20 তারিখে শেষ, ওই 1 অক্টোবর থেকে মানে শুরু হবে ক্লাস। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা। টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ক্লাস। টাটা।